আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা আজকে আলোচনা করব ভৌত আলোক বিজ্ঞান নিয়ে। ভৌত আলোক বিজ্ঞান মোটামুটি এটা ডিফিকাল্ট টপিকস, নট অনলি ফর স্টুডেন্টস বাট অলসো ফর টিচার্স। সো এই চ্যাপ্টারের বিভিন্ন অংশগুলো আমরা একটু খুব ম্যাথামেটিক্যাল রিজনিংয়ের মাধ্যমে বুঝতে চেষ্টা করব। প্রথমেই আমরা আলোচনা করব হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎ চুম্বক বর্ণালী নিয়ে। এই বর্ণালীটি কাকে বলে এবং এটি কীভাবে উৎপত্তি হয়, এটার সমীকরণগুলো কী, বর্ণালীর বিভিন্ন অংশগুলো কী, বর্ণালীর এই যে বিভিন্ন ওয়েভ লেন্থগুলো আমরা কীভাবে সহজে মনে রাখতে পারি সেটা নিয়ে আলোচনা করব। এরপর আমরা দেখব হচ্ছে ব্যতিচার, আলোর ব্যতিচারের বিষয়টা, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা। ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা আমরা গাণিতিকভাবে বোঝার চেষ্টা করব। এর যে লব্ধি সমীকরণটা সেটা বোঝার চেষ্টা করব এবং আমরা গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচারের যে শর্তগুলো আছে সেগুলো গাণিতিকভাবে বের করার চেষ্টা করব। এরপরে আমরা অপবর্তন নিয়ে আলোচনা করব। অপবর্তনে বেসিক্যালি একক চিরদ্রুম অপবর্তন আসবে এবং গ্রেটিং ধ্রুবক, গ্রেটিং কর্তৃক অপবর্তন আসবে। এরপর আসবে হচ্ছে সমাবর্তন। সমাবর্তনে গিয়ে আমরা সমাবর্তন কীভাবে সংগঠিত হয় বিভিন্ন ক্লাস বা ক্রিস্টালের মাধ্যমে তা দেখব। এরপরে দেখব ব্রিওস্টারের ল দেখার চেষ্টা করব। এরপরে সর্বশেষ ম্যালাসের সূত্র দেখার মাধ্যমে আমরা আমাদের এই চ্যাপ্টার শেষ করব। এই চ্যাপ্টার শেষ করার পর বা তোমাদের এই ভিডিওটি বা ভিডিওগুলো দেখার সময় যে প্রশ্নগুলো তোমাদের মনে উৎপত্তি হবে সেগুলো তোমরা কমেন্টসে লিখবে এবং কোন বিষয়ের উপর তোমরা আরও ডিটেলস জানতে চাও বা কি সমাচার সেটাও তোমরা লিখতে পারো এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবে না। ভৌত আলোক বিজ্ঞান এটা তোমরা জানো, জ্যামিতিক আলোক বিজ্ঞানের পরেই আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টার পড়ানোর সময় তোমাদেরকে বলেছিলাম জ্যামিতিক আলোক বিজ্ঞান বেসড অন নিউটনের কণাতত্ত্ব, না, আলোকে এখানে রে হিসেবে বিবেচনা করে। আর ভৌত আলোক বিজ্ঞানে আলোকে তরঙ্গ হিসেবে বিবেচনা করা হয়, মানে হাইগেনের নীতি ভিত্তিতে এটা চলে, ঠিক আছে। তাহলে স্থানে যদি আমরা একটা তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র পরস্পর লম্বভাবে স্থাপন করি, তাহলে এই তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র এর সাথে লম্বভাবে, এই দুটোর সাথে আবার লম্বভাবে এটা কি হয়, ওয়েভ তৈরি হয়, যেটাকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই ওয়েভটা আমরা চোখে দেখতেও পারি, নাও দেখতে পারি, না দেখার সম্ভাবনা বেশি। তাহলে আমরা কি লিখব, দেখো শূন্য স্থানে আলোর দ্রুতিতে গতিশীল তরঙ্গ বলে। তাহলে ব্যাপারটা দেখো, এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে তিনটা ঘটনা ঘটবে। ধরো আমি এটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ডিরেকশন দেখাচ্ছি, এইভাবে যাবে, ধরলাম এটা ই, তাহলে আর একটা বি হবে কি, মানে চুম্বক ক্ষেত্র হবে এরকম করে করে যাবে, একটা এই পাশে হলে আর একটা কি তার সাথে লম্ব বরাবর এইভাবে। আমার পক্ষে আঁকা অনেক কঠিন হয়ে যাবে, কারণ 3D আঁকা তো যায় না, ঠিক না। এই মানে কি একটা এরকম একটা এরকম, এই দুইটা যদি এভাবে দেওয়া হয় পরস্পর লম্ব হবে, তাহলে এখানে এই দুটোর সাথে লম্ব হবে। আমি তো লম্ব দেখাচ্ছি, ঠিক এরকম হবে না আসলে। একটা উপর হলে একটা যদি এভাবে হয় আর একটা কীভাবে হবে, হয় উপরের দিকে হবে, ঠিক আছে। তিনটা পরস্পর লম্ব হবে কি এভাবে প্রভাবিত হয়, এগুলোকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে আমি যদি 3D আমরা যেভাবে আঁকি বইয়ে, যদি এটা 3D বোঝা যায় না, একটু মনে মনে চিন্তা করতে হবে আর কি। কেমন এটা একটা লম্বা, এটার সাথে এটা বাইরের দিকে বা এটা ভিতরের দিকে, তাহলে 3D। তাহলে একটা যদি ই হয়
আর এটা যদি বি হয় চুম্বক ক্ষেত্র হয় তাহলে এটা কি হবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হবে। এই হলো ব্যাপার, বুঝা গেছে? তাহলে তোমরা চাইলে বাসা বাড়িতে বসে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রোডাকশন করতে পারবে। সেজন্য একটা চুম্বক ক্ষেত্র লাগবে আর একটা কি লাগবে, তড়িৎ ক্ষেত্র লাগবে। একটা তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র স্থাপন করে যদি একটু নড়াচড়া করি এরকম এরকম, তাহলে লাইট বেরোচ্ছে। আমরা আমাদের অনার্সে আমরা কি করছি, এটা নিয়ে পড়ালেখা করছি। এখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমরা যেমন প্রোডাকশন করছি ঠিক তেমনি আবার কি ডিটেক্টও করছি। থার্ড ইয়ারে মনে হয় করছি আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পড়াই থার্ড ইয়ারে। তাহলে তোমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ চিনলে, তাহলে আমরা আরও বলতে পারি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ নাথিং বাট এ মিক্সচার। এটা একটা মিক্সচার। তোমরা কখনো মিক্সচার নিয়েছো? আমার হোটেলে যাবলে যে ইউনিভার্সিটি থাকতে বলতাম মিক্সচার দেন ভাই। মিক্সচার মানে কি, ডাল প্লাস কি ভাজি দুইটাই থাকবে এখানে, এটা নাম হলো মিক্সচার। মানে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থাকবে প্লাস ইলেকট্রিক ফিল্ড থাকবে প্লাস ম্যাগনেটিক ফিল্ড থাকবে, এটা মিলে এটা তৈরি হয়। এখন এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রকাশ করতে তাহলে আমার কী কী লাগবে, তৈরি করতে চাইলে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড লাগবে। তাহলে আমরা জানি, দেখি আমরা জানি ই সমান ইলেকট্রিক ফিল্ড, যে কোনো মুহূর্তে তড়িৎ ক্ষেত্রের মান ই সমান, যেহেতু এটা তরঙ্গ আকারে, বলেন তো তরঙ্গকে প্রকাশ করার জন্য আমরা কোন সমীকরণটা ব্যবহার করতে পারি? না করে আসছে কার বুদ্ধি আছে দেখি, পথ বিজ্ঞান কে বুদ্ধি বুঝছে। এইভাবে এভাবে যায় এমন কাউকে প্রকাশ করার জন্য আমরা কি ব্যবহার করি বুঝছো তো? হ্যাঁ, এ সাইন ওমেগা টি, এক্স্যাক্টলি। মানে ওয়াই সমান এ সাইন ওমেগা টি। তাহলে আমি এখানে ওয়াই জায়গায় ই লিখলাম, এর জায়গায় ই নট লিখলাম, ম্যাক্সিমাম ভ্যালু। এই মানে তো ম্যাক্সিমাম ভ্যালু ছিল বিস্তার, সাইন ওমেগা টি, সাইন থিটা লিখলাম, ওমেগা টি মানে তো ছিল। বা আমি এখানে আরো দেখো আরেকটা সমীকরণ বাইর করছিলাম না, 2 পাই বাই ল্যামডা ইনটু বিটি মাইনাস এক্স। বি হলো বেগ ছিল, তা আলোর বেগ কি হবে, সি হবে, সিটি মাইনাস এক্স। আলোর বেগ সি না? অনুরূপভাবে ভি সমান কি লিখতে পারি, বি নট ইনটু সাইন 2 পাই বাই ল্যামডা ইনটু সিটি মাইনাস এক্স। যেখানে আমি কি ই নট কি বলেন তো দেখি, মনে আছে কিনা? ই নট হচ্ছে তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান, বি নট হচ্ছে চুম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান। এগুলোকে সলভ করে আমরা উপরের ক্লাসে আমাদের বিশাল ম্যাথামেটিক্স করে সলভ করতে হয়, করলে আমরা দুটো সমীকরণ পাই এখানে। একটা সমীকরণ হচ্ছে সি সমান আলোর বেগ সি সমান ই নট বাই বি নট, মুখস্থ করতে হবে অবশ্যই, এবং সি সমান 1 বাই রুট ওভার মি ইপসিলন নট মিউ নট। সলভ করে সমীকরণগুলো পাওয়া যায়। ই নট উপরে থাকবে কিন্তু আমি লিখি নাই এখানে ই নট কি বি নট কি, ইউ ক্যান রাইট ইট ডাউন। ই নট হচ্ছে কি তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান, বি নট হচ্ছে চুম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান। হ্যাঁ, এপসাইলন নট মিউ নট, যেগুলোর মান আমাদের জানা আছে, মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে সি এর মান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বের হয়ে যাবে। সি কিসের বেগ? আলোর বেগ। এটা কিন্তু আলোর বেগ না, আবার আলোর বেগ। ওকে, এখন আমাদের নিশ্চয়ই মনে ইচ্ছা জাগতেছে যে স্যার তাহলে চুম্বক বর্ণালী জিনিসটা কি, একটু দেখি, ঠিক না? দেখা তো উচিত। আমি সিম্পলি আপনাদের একটা জটিল একটা পিকচার আজকে বোঝানোর চেষ্টা করবো, খুবই সহজভাবে, দেখা যাক আপনারা বুঝেন কিনা। ওকে, তাহলে তাড়িৎ বর্ণালী যেহেতু একটা কি তরঙ্গ, অবশ্যই এটার কি আছে, তরঙ্গ দৈর্ঘ্য আছে না? তাহলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বেশি থেকে ছোট দিকে যাব। দেখো বেশি থেকে আমি শুরু করলাম, বেশি বড়, বড় দিকে এলো ছোট হইলো, ঠিক না?
তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি এভাবে প্রকাশ করি, ধরলাম এটা তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি থেকে ছোট গেলে কম্পাঙ্ক যদি প্রকাশ করি দিক থেকে কী হবে? কম থেকে বেশি হবে কম্পাঙ্ক। তরঙ্গ দৈর্ঘ্য যদি বড় থেকে ছোট হয় কম্পাঙ্ক কম থেকে বেশি হবে। তাহলে দেখো আমাদের এই স্কেলটা মনে রাখতে হবে। মনে রাখবা এটা শুরু হবে 10⁴ মিটার থেকে, আমরা মিটারে লিখবো। তাহলে 10⁻³ ধরলাম, এটা একটু গ্র্যাজুয়ালি কমতেছে আর কি, বুঝাচ্ছি কমতেছে। মানে তরঙ্গ দৈর্ঘ্য এখানে নিলে যদি আমি ধরে যদি মাপি তাহলে তার একটা তরঙ্গের দৈর্ঘ্য পাবো প্রায় 10,000 মিটার, মানে 10 কিলোমিটার। এখানে ধরলে কত পাবো? 1 কিলোমিটার, মানে 1000 মিটার। এবং গ্র্যাজুয়ালি কমবে। ধরলাম এখানে ধরলাম 10⁻², 10⁻1, এখানে 10⁻0 মানে কত? 1, 10⁻⁻1, -2, -3, -4, -5, -6, ছোট হচ্ছে কিন্তু। -6 মানে কি মনে করেন না? -3 মানে হচ্ছে 1000/1 1 মিটারের। তাহলে এখন তো দেখাই যাবে না এটা। -7, 10⁻8, 10⁻9, 10⁻10, 10⁻11। এই সিকোয়েন্সটা -11, 12 এর নিচে এত ছোট আর আমরা মাপতে পারি না। হয়তো থাকতেও পারে, আমরা জানি না আর কি। হয়তো অন্য গ্রহ থেকে আসতেছে বা অন্য কোনো গ্যালাক্সি থেকে আসতেছে তরঙ্গগুলো, জানি না কি আসতেছে। এই ধরনের কিছু আমরা বলি কসমিক রে বলে একটা নাম আছে। আমাদের মহাবিশ্বে যে ইলেকট্রিক্যাল যে ডিভাইসগুলো আছে সেগুলো অজানা কারণে দ্রুত নষ্ট হয়ে যায়। আমি একটা জিনিস বানালাম ইলেকট্রিক্যাল ডিভাইস, দেখা যাচ্ছে যে কি বললাম এটা আমি 20 বছর যাবে, দেখছি 10 বছর পরে এটার অবস্থা খারাপ। তো বিজ্ঞানীরা ধারণা করছে যে কিছু এক্সট্রা টেরেস্ট্রিয়াল কি রে আছে যেগুলো এসে ওগুলো নষ্ট করে দিচ্ছে। এগুলোকে আমরা কসমিক রে বলি। এগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত নলেজ এখনও তৈরি হয়নি। এবং আরও তথ্য আছে, এগুলো নিয়ে আরও অনেক অভাবনীয় তথ্য আছে। তাহলে এই সিকোয়েন্সটা মনে রাখতে পারবো না। এটাকেই আমরা বলবো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা আমরা এ পর্যন্ত জানতে পারছি তার তরঙ্গ দৈর্ঘ্যের সীমা 10⁻4 মিটার থেকে 10⁻11 মিটার। তাহলে এটা যদি জানো তুমি বাকি কাজটা এমনি পারবো। দেখো এটা ল্যামডা ধরলাম, আমি ধরলাম এটা ফ্রিকোয়েন্সি ধরলাম। তাহলে ল্যামডা ধরলাম, আমি ফ্রিকোয়েন্সি বের করতে পারি না? সাপোজ আমি জানি c সমান f ল্যামডা, আলোর বেগ c সমান। তাহলে f সমান কি হবে? c বাই ল্যামডা। তাহলে c কত? 3 × 10⁻8। ওকে, নিচে ধরলাম 10⁻4। কাজের সুবিধার্থে আমি 3টা নাই ধরলাম আমার ক্যালকুলেশন সুবিধার্থে। তাহলে কত হবে? 10⁻4, 8 থেকে 4 গেলে কত হয়? 10⁻4 হার্স। 10⁻4 হার্স। তাহলে এটা কী হবে? বাড়বে 5 হার্স। 10⁻4 কত হবে? 6 হার্স। 10⁻8 হার্স। মাঝখানে একটা 7 মিস করছে না? না না, এটা 7 ঠিক আছে। 10⁻8 হার্স। 10 কত? 9, 10⁻10, 10⁻11, 10⁻12, 13, 14, 15, 16, 17, 10, প্রায় 10/20 কাছাকাছি। 20 হার্স। 10⁻20 হার্স মানে কি বুঝছো বলো তো? এত ছোট 1 সেকেন্ডে সে 10⁻20 বার কমপ্লিট সাইকেল শেষ করতে পারে। বুঝলাম কিন্তু মানে কম্পাঙ্ক মানে কি 1 সেকেন্ডে কয়বার ঘুরে আসতে পারে? আমি বললাম যে টেবিলের চারপাশে ঘুরে আসো, আমি করে দিলাম 1 সেকেন্ডে একদম 5 বার পারছে, একদম 10 বার পারছে। এটা তার হার্স কম্পাঙ্ক। তাহলে সে কয়বার পারে? দেখো প্রকৃতির এইসব বিষয় নিয়ে তোমরা চিন্তা করতে পারো না, খালি মুখস্থ করছো। কিন্তু এগুলো তো ভাবার বিষয়। কেমন ছোট জিনিস, মানে স্রষ্টা আমাদের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে এই জিনিসগুলো বানা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তোমাকে এই জিনিসটা, এই যে এই স্পেকট্রামটা বোঝার জন্য এখন কী করতে হবে? সিকোয়েন্সগুলো মনে রাখতে হবে। মনে রাখবা 10⁻4 থেকে শুরু করে মোটামুটি 10⁻0 বেরি করে, আবার অনেক সময় এখানে যায় অনেকখানে যায়। এটা মোটামুটি আমি এটাকে রেডিও ওয়েভ বলি। কি ওয়েভ? কি তরঙ্গ? রেডিও তরঙ্গ না? রেডিও বাংলা কি? বেতার তরঙ্গ। রেডিওর পরে কি কি বলতে পারবা?
মাইক্রোওয়েভ প্রায় 10⁻⁵ এর কাছাকাছি চলে যাবে এখানে। দেখো অনেক বিশাল কিন্তু সীমানা। মাইক্রোওয়েভ ওভেনে ইউজ করে। তাহলে এখানে 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 একটা রেডিও আঁকে দিব, যে কাজে লাগে। এখানে একটা ওভেন আঁকে দিব, ওভেন। এখন আমি তো আঁকতে পারতেছি না। দেখবো এই চিত্রগুলো এভাবে আসে, পুরো চিত্রটা কীভাবে আসে দেখাচ্ছে। এরপরে দেখো -5 থেকে মোটামুটি 10⁻⁷ এর কাছাকাছি আরেকটা, সেটা কে বলতে পারবা? মুখস্থ রাখতে হবে সিকোয়েন্স। ইনফ্রারেড, অবলোহিত, অঙ্গারের কালার লাল টকটকে, পা দিলে পুড়ে যাবে। ইনফ্রারেড তোরা দেখা যায় তো, বুঝলে না? লাল অঙ্গার লাল লাল লাগবে আর কি সব কিছু। কারণ দেখা যাবে, কারণ আছে। কারণ ইনফ্রারেড হচ্ছে তোমার আমরা যে আলো দেখি তার প্রতিবেশী। আমাদের রেঞ্জ কত দেখি, আমাদের আলো যে আমরা যে দেখি তার তরঙ্গ দৈর্ঘ্য কত, কি বলতে পারে? কে পারে দেখি? 3.5 × 10 মুখস্থ রাখতে হবে। 7 থেকে 7.5 × 10⁻⁷। প্রথমত এক ঘরের মধ্যে -7 এর ভিতরে, দ্বিতীয়ত এই -7 এর ভিতরেই আবার কত 3.5 থেকে 7.5 এর মধ্যে। তাহলে আমি এখানে কি আমার পক্ষে এটা আঁকা সম্ভব? আমি এমনি কি করতে পারি, এখানে একটা রেঞ্জ দেখাতে পারি। এটা হচ্ছে কি ভিজিবল, ছোট করে, যেটা আমরা দেখি 7টি কালারের মধ্যে আছে আর কি। তাহলে এটাকে যদি আমি এখন বড় করে দেখাই, এখানে দেখাইতে পারতেছি না, একটু বড় করে দেখাই। বইয়ে কিন্তু এভাবে দেখাইছে। তাহলে প্রথমে কি আসে? পড়া আগে হচ্ছে নাকি? তাহলে প্রথমে কি বলেন? বিপজিওর? জি না, আগে রেড। কারণ বড় তরঙ্গ দৈর্ঘ্য আগে লিখছি না, বড় থেকে ছোট যাবো। তাহলে তারপর কি? অরেঞ্জ। তারপর ব্লু, ইন্ডিগো, ভায়োলেট। এই হলো আপনার কি। তাহলে এর মধ্যে তো আমরা এই মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাত্রই ছোট রেঞ্জ দিয়ে আমাদের কাজ কারবার চলে। দেখতেছি, কথা বলতেছি, শুনতেছি, দৌড়াচ্ছি, খেলতেছি, এটা দিয়ে। ওইটা 3.8 হবে না? 3 পয়েন্ট কোনটা? না 8 না, 3.5 ধরে। 3.8 লিখতে পারো, সমস্যা নেই, কিন্তু এটা ভুল করা যাবে না আবার। তাহলে দেখো এটার আবার 7 ভাগে ভাগ করা যায়। এর ভিতরে এত হলো এটা, এর ভিতরে হলো এটা, এভাবে করা যায়, ঠিক না? এরপরে কি বলতে পারবা? -9 এর কাছাকাছি পর্যন্ত। এর মধ্যে কি আছে? ইনফ্রারেড। তাহলে এটাকে আমি ভিজিবল বলবো, এটা হলো ভিজিবল না, আল্ট্রাভায়োলেট। এটা হচ্ছে কি ইউভি, আল্ট্রাভায়োলেট না, যেটাতে কাজে লাগে। আমরা কি করতে পারি, যেটা আমাদের শরীরের জন্য কাজে লাগে, ইউভি। আর বেশি হইলে আবার সমস্যা আছে। ইউভি প্রোডাকশন লেয়ার আকাশে এরকম একটা কি আছে না, এই যে আমাদের আসমানে একটা স্তর আছে, ওজোন লেয়ার বলি আমরা। 3 কিলোমিটারের এটা দীর্ঘ, কয় কিলোমিটার? সব O3 এখানে আছে, নীল। এটা কি করে? এগুলো অ্যাবজর্ব করে, আরও অনেক কাজ করে আকাশে, আরও অনেক কাজ। আমাদের এই স্তরের উপরে কিন্তু তাপমাত্রা প্রায় 70, 80, 100 ডিগ্রি সেলসিয়াস, কারণ আলো রিফ্লেকশন হয় যে এখানে। আবার এর নিচে কম। আমরা আসমানের বিকটন দেখলে তো অবাক হয়ে যাবো। 7টা স্তরে কেমন বানাইছে আপনারা, কোনো ভুল পাবা না এখানে। পুরান একটা আপনার যত ইচ্ছে ঘুরে দেখো, কোনো ভুল নাই এখানে। তাহলে ইনফ্রারেডের পরেরটা কি? এই ইউভির পরেরটা কি বলতে পারে? এর পর হলো এক্স রশ্মি।
এরপরে কে এক্স এর পরে বিটা না লিখে আমি সরাসরি এখন কি লিখতে পারি? এটা কে? গামা রশ্মি। তাহলে আলোর কণার মধ্যে সবচেয়ে ছোট হলো কে? গামা রশ্মি। এত ছোট, এর ফ্রিকোয়েন্সি বেশি, আর যার ফ্রিকোয়েন্সি বেশি মনে রাখবা তার শক্তি বেশি। এত বেশি শক্ত এবং শক্তি যে এত ছোট, আমাদের বডির ভিতর দিয়ে ঢুকে বেশি শক্তি দিয়ে এগুলো পুরো সাই করে চলে যাবে। গামার প্রতীক কি? গামারের প্রতীক দেখায় আমরা এরকম করে, ডেঞ্জারাস। ইয়েস, তিনটা দিয়ে এটা হলো পারমাণবিক বোমের প্রতীক। মানে মানচিত্রের মধ্যে জাপানের এই জায়গায় পারমাণবিক বোম মারছে, এটা আঁকার জন্য চিত্রটা এরকম আঁকা দেয়, এখানে পারমাণবিক বোম মারছে। আমি আজকেও দেখলাম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ওর ইতিহাসটা পড়তেছি ইউটিউবে, খুব চমৎকার চমৎকার ভিডিও আছে, অসাধারণ ভিডিও। আর অ্যানিমেশন করে করে বুঝাইছে কে কোথায় কুদ্দুর আগাইছে, কে কেউ আবার কুদ্দুর পিছাইছে, ওগুলো দেখাচ্ছে। আমার কি দেখো আল্লাহ জানে, তুমি এগুলো দেখবা ভালো করে। এই যেমন এগুলো নিয়ে কত চমৎকার ভিডিও আছে। এখন লকডাউনের কারণে তোমাদের এখন এই জিনিসগুলো অ্যাক্সেস বেড়ে গেছে। আগে আমরা বলতাম, এখন তো বলতাম যে আমরাও জানি, এখন তোমরাও জানো। দেখো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সার্চ দাও। যেমন আমি 3D ছবি এখানে আঁকতে পারি নাই, তোমরা কত 3D ছবি দেখবে এখানে, ছবি গুগলে। তাড়িৎ চুম্বক তরঙ্গের গতিপথে প্রতিহা ক্ষেত্র গতিপথ লম্বভাবে অবস্থিত। প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি একক সময়ে যে শক্তি সঞ্চালিত হয় তাকে পয়েন্টিং ভেক্টর বলা হয়। দেখো এখানে ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু পয়েন্টিং ভেক্টরের সাথে ডেফিনেশনের কোনো মিল নাই কিন্তু। মানে একটু মনে রাখবা কেমন, এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এর সমান লেখা হয় 1/μ0 ইন্টু ই ক্রস বি। ইন্টু ই ক্রস বি। সরি আজকে বিজ্ঞানের বিষয় নিয়ে তো গতদিন এলিমেন্টারি কথাগুলো বলে ফেলছি না। আজকে এরপরে যে বিষয়গুলো আমরা সেগুলো নিয়ে কথা বলবো। এরপরে বিষয়ের মধ্যে প্রথমে আমাদের কিছু এলিমেন্টারি জিনিস আরও ভালো করে জানতে হবে। দেখো আমরা বলেছিলাম জ্যামিতিক আলোক বিজ্ঞান হচ্ছে বেসড অন হোয়াট, নিউটনের কণা তত্ত্বের উপর ভিত্তি করে, ঠিক না? সে বলছিল কণা আকারে যায় আলো যাবে, এবং সেগুলো কীভাবে যোগ করে আমরা কী বানিয়েছিলাম, রে বানিয়েছিলাম। এটার উপর ভিত্তি করে প্রতিসরণ, প্রতিফলন, বিচ্ছুরণ ব্যাখ্যা করেছি। কিন্তু প্রকৃতিতে আরও কিছু ঘটনা ঘটে যেগুলোর ব্যাখ্যা দেওয়া সম্ভব হয় না এই নিউটনের কণা তত্ত্বের সাহায্যে। এমন একটা ঘটনা হলো এখানে আলোকিত হয়েছে, এটা এখানে আলোকিত না, এখানে আলোকিত হলে কিন্তু কোনো আমি লাইট জ্বালাই নাই,
কই তাই তো লাইট জ্বালা নাই তো, তাহলে এখানে আলোকিত হয়েছে কেন কত দেখি? এখন আলোকিত হবে, আমি লাইট জ্বালালে আলোকিত হবে। এই যে লাইট জ্বালাইলাম, না জ্বালানো অবস্থায় আলোকিত হয়েছে কেন? এই যে লাইট জ্বালাই নাই কিন্তু আলোকিত হয়েছে, এই ঘটনা ব্যাখ্যা কি? হ্যাঁ কণা, এই কণা তত্ত্ব দিতে পারে না। কণা তত্ত্ব বলতে চাচ্ছে যে এটা যদি ঘরের ছাদ হয় তাহলে সূর্য থেকে আলো ঘুরে সে আসতেছে এইভাবে আইসে এইখানে আর আলোকিত হবে, এইখানে আলোকিত হয়ে গেল। প্রতিফলিত হয়ে হ্যাঁ, প্রতিফলিত না হলেও আলোকিত হবে। ঘটনা কি? শুধু তা না, একদম মানে এরকম যদি একটা পর্দা দিয়ে দাও খুব ভালো করে, পর্দার এই পাশে একদম ছায়া বোঝা যায়, এটা একদম ভালো ছায়া, ছায়ার পাশেও দেখতে একটু একটু আলো দেখা যায়। ঘটনা কি? এটার ব্যাখ্যা কী হবে? এটা নিয়ে বিজ্ঞানীরা ঝামেলায় পড়ে গেল। এ ধরনের এটা একটা ফেনোমেনা। এরপর হলো আলো রশ্মি একটার উপর আরেকটা আপত্তি ধরলে কোথাও উজ্জ্বল আলো পাওয়া যায়, কোথাও কি মানে অন্ধকার আলো পাওয়া যায়, ডার্ক ব্রাইট পাওয়া যায়। কেন পাওয়া যায়? এই ঘটনা এই কণা তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছিল না। তখন বিজ্ঞানীরা নতুন একটা তথ্য নিয়ে আসেন। বিজ্ঞানী হাইগেন তার আলো সম্পর্কে তরঙ্গ তথ্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হন। এই তথ্য নিয়ে আমাদের প্রাথমিক কিছু কথাবার্তা থাকবে। ঠিক আছে, প্রথমে আমরা জানি তাহলে তরঙ্গ কাকে বলে? কোনো জড় মাধ্যম এক স্থান থেকে অন্য স্থানে যে পর্যাবৃত্ত আন্দোলন গতকালকে বলছে, কোনো জড় মাধ্যম এক স্থান থেকে অন্য স্থানে শক্তি স্থানান্তরিত করে, কিন্তু মাধ্যমে কণাগুলো স্থানান্তরিত করে না। অপরিবর্তিত মানে কি? স্থানান্তরিত বা স্থায়ীভাবে স্থানান্তরিত করে না, একটু হলেও যায় মাঝে মধ্যে দেখবা। তাহলে এটাকে আমরা বলি কি? তরঙ্গ। তরঙ্গ ইজ নাথিং বাট একটা ডিস্টারবেন্স, ঝামেলা। তাহলে এই তরঙ্গের ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে, এরপর আসে তরঙ্গ মুখ কাকে বলে। তাহলে জিনিসটা কি দেখি, এটা তরঙ্গ আগে তরঙ্গ দেখছেন তো না? তাহলে আমি বলতে পারি না এটার দশা যা, এটারও তা, এটারও তা বলা যায় না। এই যে সমদশা সম্পন্ন কণাগুলোর এই যে একটা গতিপথ, এগুলোকে আমরা কি বলতে পারি? ঠিক তাও না আবার, যেমন এটা হয়ে গেলো, এটা একটা রশ্মি হয়ে গেলো, এটা কি হয়ে গেল? ঠিক তা না। তাহলে অনেকগুলো তরঙ্গ নেই। এর দশা যা, এরও কি তা না? এর দশা যা, এর দশা যা, এরও কি তা না? এর যা, এর যা, এরও তা না? এর যা, এর যা, এরও তা না? হ্যাঁ, সমস্যা নেই, দুটো চলবে। তাহলে দেখো দেখি এগুলো যদি আমি যোগ করি, দেখো এইগুলোকে বলা হয় তরঙ্গ। বুঝা গেছে? কিন্তু আসলে ধরো না, তরঙ্গমুখের অস্তিত্ব পাওয়া খুব কঠিন হবে আমাদের। আমরা যেরকম পাইতে পারি ওটা একটু আঁকে দিই, কিন্তু সেজন্য আঁকার সময় একটু খেয়াল করতে হবে। একটু মোমবাতি নিয়ে আসলাম, আলো বেশি ছড়িয়ে পড়তেছে। দেখেন তো দেখি, এটার থেকে তরঙ্গ এভাবে যাবে না, এটার থেকে তরঙ্গ যাবে, এটা থেকে তরঙ্গ যাবে। ওকে, তাহলে দেখেন তো দেখি, আচ্ছা এর দশা যা, এরও তা না, এরও তা না। আমি এগুলো যদি যোগ করি, এটা হচ্ছে তরঙ্গ। এটা কি গোলীয় না সমতল? তাহলে তরঙ্গমুখ কয় প্রকার? দুই প্রকার। এটা হলো গোলীয় তরঙ্গমুখ। কিন্তু তরঙ্গমুখটা কোনটা চিনছেন কিনা? তরঙ্গমুখ হচ্ছে কি এইটাই, ঠিক আছে? তাহলে আমি যদি এরকম আরেকটা নিই, যেমন ধরো এটার ধরা যায়, এটারও তা দিয়ে যোগ করি, এটা তরঙ্গ। আবার ধরলাম এখানে একটা, এখানে একটা, এটা তরঙ্গমুখ। এটা গোল গোল সেজন্য, বা কোনো গোলকের অংশের মতো দেখতে, সেজন্য এগুলো বলা হয় কি? গোলীয় তরঙ্গমুখ। তাহলে 2 নাম্বার তরঙ্গমুখ কি হইতে পারে?
সমতল তরঙ্গমুখ, কিন্তু আসলে সমতল তরঙ্গমুখের জন্য আমি এরকম অস্তিত্ব বা আমার কঠিন হবে, কিন্তু আমি কল্পনা করতে পারি। সাপোজ এটা সূর্য, আলো ছড়াচ্ছে, এইখানে হলো এটা হলো পৃথিবী 15 কোটি কিলোমিটার দূরে, সূর্যের প্রায় ধরো 1000 ভাগের 1 ভাগ, আরও তো কম হবে। তাহলে আমি এই যা আঁকছি তাও বেশি আঁকছি। তাহলে এখান থেকে আলো সেগুলো দেখো তো কি, যদিও এভাবে রওনা দিচ্ছিল, কিন্তু আমি আশা করতে পারি এখানে এখানে যে অংশটা আমি ধরবো সেটা অনেকটা পরস্পর সমান্তরাল বিবেচনা করতে পারবো, ঠিক না? এখান থেকে, কারণ পৃথিবীর বেশ যদি পৃথিবীর সূর্যের কেন্দ্রে যায় যোগ করে, তাহলে 1 মিনিট কোণ উৎপন্ন করে। 1 মিনিট 1 মিনিট কোণ, 1 মিনিট মানে কি 1 ডিগ্রি 60 ভাগের। তাহলে সেটা যাইতে 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 এখানে আস্তে আস্তে ধরে নিতে পারবো এরা এখন আর বাঁকা নাই, এরকম হয়েছে। এক্ষেত্রে আমি সমতল তরঙ্গ বিবেচনা করতে পারি এবং দেখিয়েছি আপনাদেরকে এইভাবে। দেখেন সেম 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 বলা হচ্ছে কি সমতল তরঙ্গ মুখ। তবে আমাদের খুব বেশি টেনশন করার কিছু নাই, আমরা বেসিক্যালি আমরা গোলীয় তরঙ্গমুখ নিয়ে এখানে ডিল করব। ওকে, তাহলে এতটুকু বুঝলে তরঙ্গমুখ যদি বোঝা যায়, তরঙ্গমুখ বুঝতে হবে, যে তরঙ্গমুখ বুঝবে না সে তরঙ্গমুখ কেমন বুঝবে? মানুষ চিনে, কিন্তু মানুষের চেহারা না চিনলে মানুষ এখন কাজ হবে? তাহলে আমি যা শেডিং দিয়ে রাখো, তোমরা এগুলো আঁকে ফেলো না সাথে সাথে। গোলীয় তরঙ্গমুখ এবং কি সমতল তরঙ্গমুখ। মনে থাকবে তো, ভুলবা না নাকি? এরপর আসি তাহলে তাহলে এখন হাইগেন কি বলে দেখি। হাইগেনের নীতি, হাইগেনের নীতিতে আমি বুঝলাম না, তখন স্যার বই একটা জিনিস যেটা করে সেটা হলো ইথারের কথাটা হাইগেনের নীতিতে উল্লেখ নাই। নিউটন বলতে চাচ্ছে যে আলোক রশ্মি যাওয়ার জন্য কিছু লাগবে না, এনে চলে যেতে হবে, কণাকারে যাবে জাস্ট। কিন্তু হাইগেন সাহেব বলে যে এখানে ইটার নামে একটা মাধ্যম লাগবে, ইথার একটা মাধ্যম লাগে, ইথার একটা মাধ্যম লাগবেই আলোক রশ্মি যাওয়ার জন্য, এবং ইথার মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ আকারে। এটার মাধ্যমটা সত্যি আছে? হ্যাঁ এটার মাধ্যমটা কি আছে? তাহলে এই তত্ত্বটা ভুল, আসলে তত্ত্ব করা ছিল হবে, পরে আর একটা তত্ত্ব করতে হবে। তাহলে যেটা যেহেতু ভুল লিখেছি, তরঙ্গ আকারে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে সঞ্চালিত হয় এবং আমাদের চোখে এসে বা পড়ে দর্শনের অনুভূতি সৃষ্টি করে। তাহলে এটা একটু লিখে নাও, কতটা তোমাদের বই উল্লেখ নাই, বুঝলাম না। আছে মানে নীতির মধ্যে নাই, নীতির বাইরে স্থান দিচ্ছে, অর্থাৎ এটাই তো আসল কথা। নীতির মধ্যে না থাকার কারণে অনেক ছেলে জানে না যে ইথার নামে একটা মাধ্যম লাগে এবং ইথারটা আসলে ঝামেলা। কারণ সে বলতে চাচ্ছে যে যেহেতু তরঙ্গের সঙ্গে আপনারা পড়ছেন কোনো জড় মাধ্যমের মধ্য দিয়ে, ঠিক না? তাহলে এখানে একটা মাধ্যমের কল্পনা সে করে গেছে, সে সারা বিশ্ব নাকি মহাবিশ্বের মধ্যে ইথার আর ইথার, আমরা সবাই নাকি ইথারের মধ্যে ডুবে আছি, মহাশূন্য ইথার, এবং এর ভিতর দিয়ে তরঙ্গগুলো সাঁতরাচ্ছে। তাহলে তিনি কি করেন দেখো, তিনি বলেন এই যে একটা ধরলাম এটা একটা সোর্স, তাহলে এটা থেকে কি হচ্ছে, এভাবে তরঙ্গগুলো ছড়িয়ে পড়তেছে, এভাবে তরঙ্গগুলো ছড়িয়ে পড়তেছে। ঠিক না? তাহলে এটা একটা মাধ্যম, এটা একটা তরঙ্গমুখ। ঠিক আছে, সে বলে যে এখন দেখো, সে বলতে এই তরঙ্গমুখের প্রত্যেকটা বিন্দু কোটি কোটি বিন্দু আছে, কোটি কোটি বিন্দু।
পরবর্তী গৌণ তরঙ্গের উৎস হিসেবে বিবেচিত হয়। একটা হলো মুখ্য তরঙ্গ, আর একটা হলো কি গৌণ। মানে এটা হলো বাবা, এটা হলো বাচ্চা, এরকম আর কি, ঠিক না? তাহলে দেখো তরঙ্গমুখের প্রত্যেকটা বিন্দু পরবর্তী গৌণ তরঙ্গের উৎস হিসেবে বিবেচিত হবে। এবং বলতে চাচ্ছে যে এই অনুতরঙ্গগুলো, পরবর্তী যে অনুতরঙ্গগুলো তৈরি হবে এখান থেকে, সেগুলো মূল তরঙ্গের সমান বেগ নিয়ে চারিদিকে ছড়াই পড়বে। এবং তিনি আরো বলেন যে কোনো মুহূর্তে সাপোজ ধরো এখান থেকে এই পরবর্তী বাচ্চা তরঙ্গগুলো কি হচ্ছে, মূল তরঙ্গের সমান বেগ নিয়ে চারিদিকে ছড়াই পড়তেছে। বললাম এদের বেগ হচ্ছে সি, আলোর বেগ। টি সময় ধরে চললো, সিটি দূরত্ব অতিক্রম করবে। তাহলে এই সিটির সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমি কি করি, একটা বৃত্ত যাবো আগে, এটা নিয়ে একটা বৃত্ত যাবো না, এখানে একটা বৃত্ত যাবো না, সেম সিটি হইতে হবে। তাহলে এখন তো সবগুলো, এটা একটা স্পর্শক হইতে পারে না, এটা একটা সবগুলো মিলে একটা সাধারণ স্পর্শক কল্পনা করতে পারি। এটাই হবে পরবর্তী তরঙ্গমুখ। তাহলে সূর্য থেকে আলো সে রওনা দিল, আইসা ধরেন এইভাবে কোথায় আসলো, বুধের কাছাকাছি আসলো। বুধের এখানে একটা বিশাল তরঙ্গমুখ বিবেচনা করলাম, তার থেকে বললাম এই তরঙ্গমুখের প্রত্যেকটা বিন্দু পরবর্তী বাচ্চা তরঙ্গ উৎস হিসেবে বিবেচিত হবে এবং বাচ্চা তরঙ্গগুলো মূল তরঙ্গের সমবেগ নিয়ে চারিদিকে ছড়ায় পড়বে। যে কোনো মুহূর্তে এই যে অতিক্রান্ত দূরত্বের ব্যাসার্ধ নিয়ে যদি আমি অনেকগুলো বৃত্ত চাপি সেম, তাহলে যে সাধারণ স্পর্শক পাওয়া যাবে তাই পরবর্তী গণ তরঙ্গ হিসেবে বিবেচিত হবে। মানে কিভাবে বাচ্চা তরঙ্গগুলো পাওয়া যাচ্ছে এবং এগুলা চারপাশে ছড়ায়, তাহলে নিশ্চয়ই এখানে কি আছে, মাধ্যম। এখানে একটা মাধ্যম আছে, ইথারটা আছে, ইথারের ভিতর দিয়ে হচ্ছে। তাহলে আমি এখন যদি প্রিন্সিপালটা লিখি তাহলে কি লিখবো, লিখো কোন তরঙ্গমুখের প্রত্যেকটা বিন্দু, কোন তরঙ্গমুখের নিয়ে যে সাধারণ স্পর্শক পাওয়া যায় তাই নতুন তরঙ্গমুখের অবস্থান নির্দেশ করে। এটা হলো হাইগেনের প্রিন্সিপাল। এই জিনিসটা বুঝতে পারবো। আমরা এখন করবো সুসংগত উৎস, কোহেরেন্ট সোর্স। দেখেন তো, মানে আমি ধরো দুটো মোমবাতি নিলাম, এই মোমবাতিও তরঙ্গ তৈরি করবে, এটাও তরঙ্গ তৈরি করবে। দুটো তরঙ্গকে নিয়ে যদি পরীক্ষা নিরীক্ষা করে দেখি, এর যা দশা পার্থক্য এরও তা, এর যা তরঙ্গ তারও তা, এর যা কম্পাঙ্ক তারও তা, তাহলে এই দুটো সুসংগত উৎসকে আমি বলবো কি বলবো, সুসংগত উৎস। মানে দুটো ফ্যামিলি বিবেচনা করলাম, এই দুটো ফ্যামিলির সকাল 10টা একটা বাচ্চা হলো, এটার একটা সকাল 10টা বাচ্চা, এই বাচ্চার সব কিছু সেম, মানে যমজ তো না, দুটো ফ্যামিলি থেকে আসছে। কিন্তু যমজ বাচ্চার মধ্যেও তো পার্থক্য বোঝা যায়, মা বাবা বুঝতে পারে, কিন্তু একদম সেম হবে না, ফিঙ্গারপ্রিন্ট সেম হবে না। তাহলে তাহলে এই ফ্যামিলিগুলোকে আমি কি বলবো, সুসংগত ফ্যামিলি বলবো। তাহলে যেহেতু একদম এক্সাক্ট, মানে যমজ বাচ্চাও সব দিক দিয়ে সবকিছু সমান হয় না, অতএব সুসংগত উৎস পাওয়াই সম্ভব না। তাহলে আসলে এরকম দুটো তরঙ্গ একদম সবকিছু সেম হবে এরকম কোন উৎস পাওয়া সম্ভব নয়। কিন্তু আমাদেরকে সুসংগত উৎস বানাইতে হবে। আমরা সুসংগত উৎসকে বানাবো
কীভাবে বানাবো? কীভাবে বানাবো? মানে তাহলে এখন আমরা বুঝলাম যে সুসংগত উৎস থেকে যারা বের হয় তাদের সব কিছু সেম, দশাপার্থক্য সেম, তরঙ্গদৈর্ঘ্য সেম, এশিয়ান সেম, সব কিছু। তাহলে এই ধরনের দুইটা সুসংগত উৎস আমাদের কেন লাগে তোমাদের প্রশ্ন দেখতে পারে। সেটা হচ্ছে কি লেখো আলোর ব্যতিচার ক্রমিক হ্রাস বৃদ্ধি ঘটায়। মানে আলোর তীব্রতা বাড়ে কমে। আলোর তীব্রতা লিখছি, আলোর তীব্রতা লিখো, আলোর তীব্রতা হ্রাস বৃদ্ধি ঘটে। এই ঘটনাকে শব্দের ক্ষেত্রে হলে শব্দের ব্যতিচার, আলোর ব্যতিচার বলে। দুটি কথাটা আমি দুবার লিখছি, ধরেন না একবার লিখলে হবে। সুসংগত উৎস যদি নিশ্চিত হয় দুটি বা দুটি সুসংগত উৎস নিশ্চিত হয় আলোক তরঙ্গের, ব্যাস। তাহলে আলোর ব্যতিচার দুই প্রকার হয়। একটাকে আমরা বলি গঠনমূলক ব্যতিচার, আচ্ছা কি ধ্বংসাত্মক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচারে কি হবে? শব্দের তীব্রতা মানে বৃদ্ধি হবে, তীব্রতা বাড়বে, মানে উজ্জ্বল আলো পাবো। কি পাবো? ব্রাইট পাবো, ব্রাইট, তীব্রতা বৃদ্ধি হবে। আর এটাতে তীব্রতা কি হবে? কম হবে, মানে কি অন্ধকার পাবো। মানে কি পাবো? ডার্ক, এরকম পাই যাবো। খুবই মজার ফেনোমেন এটা। আপনারা যখন ল্যাবে দেখবেন, আমরা 30 ইয়ারে যখন আর্টস পড়ি তখন যখন মাইক্রোস্কোপের নিচে যায় দেখতেছি কিরে কিছু দেখা যায় না, এখানে দেখতেছি এরকম রিং রিং হয়ে গেছে, মাঝখানে কালো সাদা কালো সাদা। এটাকে আমরা নিউট্রন রিং বলি। এটা যখন আমরা দেখলাম কি চিলে তরঙ্গ যেগুলো ব্যতিচার ঘটাবে, তরঙ্গদের দশা পার্থক্য বা সমদশা সম্পন্ন হতে হবে, মানে তাদের তরঙ্গ দৈর্ঘ্য সেম হতে হবে। প্রকৃতিতে ব্যতিচার তো ঘটতেছে, মানে আমরা ঘটাইতে চাই ল্যাবরেটরিতে, কিন্তু আমরা তো সুসংগত উৎস পাবো না। কিন্তু আমরা কি করবো? এই যা করার জন্য এখন নতুন একটা জিনিস লাগবে। নতুন জিনিসের নাম হলো কি নাম বলতে হবে? জিনিসের নাম হলো চির, স্লিট বা ফালিও বলো। দৈর্ঘ্যের তুলনায় খুবই ক্ষুদ্র প্রস্থ বিশিষ্ট আয়তাকার সরু ছিদ্রকে চির বলে। দেখেন আমরা দরজা দেখছেন না, দরজা দরজা আমরা এমন একটা দরজা বানাইলাম, দুই পাশ থেকে চাপানো শুরু করলাম, চাপাইতে 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 দেওয়ালটা এত কাছে নিয়ে আসলাম। দেখেন ঠিক দেখেন ধরলাম এটা দৈর্ঘ্য, খুবই প্রস্থ খুবই কম না, সরু একটা অংশকে আমরা বলবো। এটার মধ্যে আমি এখন যদি একটু টর্চ মারি, ওই পাশে দেখবেন একটা স্লাইস তৈরি হবে, আলোর একটা কি স্লাইস।
তরমুজের তরমুজ কাটে গিয়ে স্লাইস আলুর স্লাইস বানানোর জন্য এটা আমার লাগে। এখন আমি সুসংগত উৎস বানাবো, এটা দিয়ে আমি সুসংগত উৎস কীভাবে বানাচ্ছি দেখেন। একটা সোর্স নিলাম, আবার একটা সোর্স বাতি টাতি হবে আর কি, সূর্যের দ্বারা এখানে বসাতে পারবো। এবার কি করলাম, মাঝখানে দেখেন ঠিক ঠিক মাঝামাঝি করে একটা স্লিল স্থাপন করলাম। তাহলে এর ভিতর দিয়ে আলো তরঙ্গ আকারেও যাবে না, দেখেন এই যে দেখেন তরঙ্গমুখ কিন্তু এগুলো আমি একতেছি। ঠিক এই থেকে একই দূরত্ব এদিকে যদ্দূর এদিকেও তদ্দূর, এরকম করে আরো দুইটা চির স্থাপন করবো। মোটামুটি কাছাকাছি বলা যায় না, আমি তো মাপজোক দিয়ে আঁকি নাই, ধরে নাও। তাহলে এখান থেকে আবার বেরোবে না এগুলো তরঙ্গগুলো, যারা বেরোচ্ছে এরা কি হচ্ছে, হ্যাঁ দেখেন এই দূরত্ব থেকে দূরত্ব সেম, এই দূরত্ব থেকে দূরত্ব সেম, এবং এদিক দিয়ে ঢুকতেছে হলেও এই একটা থেকে যারা বেরোচ্ছে এরা এরা আবার এদিক দিয়ে গিয়ে সেম দূরত্ব গিয়ে এখান থেকে বেরোবে না। আশা করা যায় এদের সব কিছু সেম হয়। এখন দেখেন তো একটার উপর একটা আপতিত হচ্ছে কিনা। দেখেন এখানে যদি এখন পর্দা দিই, যেখানে আপতিত হচ্ছে হয় এখানে ব্রাইট হবে, মানে আরো তরঙ্গ বেশি হবে, অথবা কি কম হবে, ড্রাই হবে কম হবে, কিছু থাকবে না। মানে কি এটা ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট এরকম কতগুলো কি তৈরি হবে, পট্টির মতো জালর তৈরি হবে। পিছনে দেখবে পর্দার উপরে কিনে এরকম হয়ে গেছে, কিনে কালো অন্ধকার, কালো অন্ধকার, কালো অন্ধকার এরকম। এটা কি সুসংগত হয় না এভাবে? হ্যাঁ হয়েছে না, একটা ভার্চুয়াল সুসংগত উৎস, একটার থেকে দুইটা বানাইছি টেকনিক্যালি একই দূরত্ব নিয়ে। ওকে ওকে এই হলো ব্যতিচার, দিস ইজ কি ব্যতিচার। তাহলে দেখেন আমরা হাইগেনের নীতির সাহায্যে ব্যাখ্যা দিতে পারি, কারণ হাইগেনের নীতির সাহায্যে আমরা এখানে দেখাইলাম এখানে যে দুটো সুসংগত উৎস তৈরি হয়েছে সেগুলার দশা সেম এবং উপরিপাতনের ফলে যেখানে সমদশা মিলিত হবে সেখানে ম্যাক্সিমাম হবে, যেখানে বিপরীত দিশা মিলিত হবে সেখানে কি হবে, মিনিমাম হবে। এটাকে আমরা বলছি ব্যতিচার। এখানে কটা চির লাগাইছি, দুইটা, এবং এই পরীক্ষাটা করছেন হলো বিজ্ঞানী ইয়ং, সেজন্য এটার নাম হচ্ছে কি ইয়ং এর দ্বিচির দ্বিচির। তাহলে এটার মাধ্যমে কি দেখাইছি ব্যতিচার দেখাইছি, সেজন্য এটা বলবো ব্যতিচার প্রদর্শনের ইয়ং এর দ্বিচির চিত্রটা আমরা আঁকেন। তাহলে এগুলো এখন আমি এই দুটো এটাকেও সোর্স ধরতে পারি, এটাকেও সোর্স ধরতে পারি না, আসলে সোর্স ছিল এর থেকে আমি দুটো সোর্স বানাচ্ছি, বুঝতে পারছি অনেক মেয়ে বুঝলি আমাদের কি মেজর চাচা না, পুরুষ মানুষ বড় থাকে নাকি, বড় থাকলে কয়েকদিন বড় বলছে উতরও পরে এটা থাকে গিয়া করে দেবে বাইরে থাকলে মতো না। যাক তোমরা বিষয়টা বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে দেখো এই যে আমরা পর্দা স্থাপন করছিলাম না, পর্দাতে ব্রাইট ডার্ক আঁকছি, এই ব্রাইট ডার্কগুলোকে বলা হয় কি ব্যতিচার জালন বলে, বা পট্রি বলে, বা ফ্রিঞ্চ বলে। কথাটা একটু লিখে নাও তাহলে, ব্যতিচার জালর বা কি পট্রি, জ্বরের পট্রির মধ্যে এগুলো, বা ফ্রিঞ্চ
চার্জ আছে না, চার্জ নাই কিন্তু। কি সুন্দর লাগছে। তাহলে ব্যতিচারের কারণে আমরা কি লিখবো? ব্যতিচারের কারণে পর্দার উপর যে এটা বলে আবার ডোরাও বলে, ডোরা যে জল বা অন্ধকার ডোরা পাওয়া যায়, তাদের ব্যতিচার জ্বালন বলে। জ্বালন বা ব্যতিচার ইন্টারফারেন্স ফ্রিঞ্জ ইংলিশে বলে, ইন্টারফারেন্স ফ্রিঞ্জ বলে। স্পট, স্পটও বলতে পারে, ঠিক আছে? স্পট যে বাঘের মধ্যে কি ডোরা কাটা থাকে না, পর্যায়ক্রমে একটা কালারের উপর একটা কালার আছে। তাহলে এখন এরপর আমরা যাবো গাণিতিক ব্যাখ্যায়, ঠিক আছে? দেখেন তো ইয়ং এর দ্বিতীয় পরীক্ষাটা আমরা আবার একটু আঁকি, বিভিন্ন আঁকবো আমরা এটাকে, এটা আঁকাটা খুব প্র্যাকটিস করতে হবে মনে রাখবেন। দেখো ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় আমরা ওই যে দুইটা সোর্স নেব, খালি কোনটা লাস্টে দুইটা সোর্স, আগেগুলো আর দেখাচ্ছি না। এই দুইটাকে আমি সোর্স ধরে কী করবো এরপর আঁকবো। তাহলে এটা উৎস S1, এটা কি S2, এটা হচ্ছে এই পর্দা। ওকে, এই দূরত্বটাকে আমরা বলি ডি বলি, উৎস হতে পর্দার দূরত্ব। দুটা উৎসের মধ্যবর্তী দূরত্বকে এ দ্বারা প্রকাশ করা হয় সচরাচর, মনে রাখবেন। তাহলে এখানে কয়টা তরঙ্গ তৈরি হবে? দুটো তরঙ্গ। দুটো তরঙ্গ গিয়ে আপতিত হলেই হয় এখানে কী হবে? গঠনমূলক বা ধ্বংসাত্মক ব্যতিচার উৎপন্ন হবে। ধরলাম এখানে গিয়ে পড়তে পারে, এখানে গিয়ে পড়তে পারে, দুটো এখানে পতিত হলো, ওকে, বা আরেকটু পরে গিয়ে, তো এখানে গিয়ে পড়লে দুটো লাগবে না, এখান থেকে একটা যাবে, এখান থেকে একটা যাবে, মাইন্ড ইট। আমি চাইলে এগুলো তরঙ্গ দিয়ে আঁকতে পারতাম না, দেখো তো দেখি, দেখো আবার দিচ্ছে না? তাহলে এইভাবে এখানেও আঁকতে পারি। বুঝাটা আসল ব্যাপার, কিন্তু এখানে এটা তোমাকে মাথায় রাখতেই হবে, মানে তরঙ্গের এই নেচারটা। যদি আমরা মাঝে মধ্যে রেডিও দেখাতে পারি, জাস্ট রেডিও দেখাচ্ছি, বাট এখানে তরঙ্গ আছে, তাহলে এই যে বিন্দুগুলোতে এখানে কি হতে পারে? ব্রাইট হতে পারে, বা এরপরে আরেকটা বিন্দু ধরলাম, এটা ডার্ক হতে পারে, আরেকটা ব্রাইট হতে পারে, ডার্ক হতে পারে। ঠিক এভাবে উপরের বিন্দুগুলো কি হবে, ব্রাইট না ডার্ক হবে, সেটা আমি বুঝবো কীভাবে? সেটা বোঝার জন্য আমাদের গাণিতিক ইন্টারপ্রিটেশন লাগবে। তাহলে এটা ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা না, এঁকে ফেলা কি বলো? অনলি রেডি, আবার পাশে আঁকবো। এটা উপরেও এখানেও হইতে পারে, নিচেও হইতে পারে। প্রফেসর তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কটা তরঙ্গ লাগে? দুটো তরঙ্গ লাগে। একটা তরঙ্গকে তরঙ্গের সমীকরণ আপনারা শিখেছিলেন মনে আছে পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারে, এবং তরঙ্গ অধ্যায় কি এবার y1 y2 দ্বারা প্রকাশ করছিলাম না? ঠিক তাই না, এখানেও a sin 2 pi by lambda into b এর জায়গায় দিব এখন ct minus x1, a sin 2 pi by lambda into ct minus x2। এই x1 x2 দিয়ে বোঝাচ্ছি তাদের পথের পার্থক্য আছে, পথের পার্থক্য আছে। এই যে যারা এভাবে ব্যতিচার ঘটাচ্ছে, এই যে এখানে, তাহলে দেখা যাচ্ছে কি এখানে যদি ধরি, এটা কি এখানে পড়লো, এটা কি এখানে পড়লো, এটা হচ্ছে x1, এটা হচ্ছে কি x2, ঠিক কিনা? দুইটা ডিফারেন্স আছে না? অবশ্যই ডিফারেন্স না থাকলে তো মানে দাপে দাপে পাওয়া পসিবল না। এখন তাহলে দেখাও
আমরা জানি তরঙ্গের এই সমীকরণগুলোর মধ্যে এটা হলো বিস্তার, বিস্তার। এটাকে পুরোটাকে সাইন থিটা রাখা যায়। হ্যাঁ। সাইন থিটার মধ্যে এই অংশটা হচ্ছে কি দশা, পুরোটা হচ্ছে কি কোণ মানে দশা, কোণ মানে কি দেখো দশা কাকে বলে, তরঙ্গস্থিত কোনো কণার সম্মুখ অবস্থাকে কি তা দশা বলে। তাহলে আমি যদি তার থিটা জানতে পারি, সাইন থিটা জানতে পারি, সাইন থিটা জানলে এই সাইন থিটা জানতে পারি, ওয়াই জানতে পারি। ওয়াই মানে কি সাম্য অবস্থা থেকে যে কোনো মুক্ত সরণ, ওয়াই জানতে পারি। ওয়াই জানলে সরণ জানলে আমি বেগ বের করতে পারি, বেগ জানলে ত্বরণ বের করতে পারি, ত্বরণ জানলে গতিশক্তি বের করতে পারি, বিভব শক্তি বের করতে পারি, মোট শক্তি বের করতে পারি। তাহলে দেখো দশা মানেই সম্মুখ অবস্থা জানতে পারি। তাহলে এটাকে আমি যদি এটাকে দশা বলি, এটাকে যদি এর দশা বলি, যদি দশা পার্থক্য বের করতে পারি, দশা পার্থক্য মানে তাহলে এটা মানে সেটা 2π/λ ইন্টু কমন নিয়ে ফেলি সিটি মাইনাস x1 মাইনাস সিটি প্লাস x2, মানে 2π/λ ইন্টু দশা মানে কৌণিক পার্থক্য। আর তাহলে x2 মাইনাস x1 সমান কি লিখবা বলো, কি পার্থক্য এটা? পথ পার্থক্য, রৈখিক সরণ, এটা হলো রৈখিক দূরত্ব, এটা হলো কি দূরত্ব? টিচারে আমরা জানি এখানে দুটো তরঙ্গ লাগবে আমাদের। আমরা এই লব্ধি তরঙ্গের উপরে পাতনীতি অনুযায়ী লিখবো y সমান y1 প্লাস y2। এখানে আমাদের এই অঙ্গে দিচ্ছি পরীক্ষা থেকে আমরা জানি এই যে দুটো তরঙ্গ গিয়ে আপতিত হচ্ছে, ধরলাম এটা হচ্ছে এরকম, এই যেটা ধরলাম y1, এটা হচ্ছে y2। তাহলে এইখানে যে অংশটা পাবো আমরা, সেই y1 সমান আমরা লিখেছিলাম তোমাদের তরঙ্গ চ্যাপ্টারে, অর্থাৎ প্রথম অধ্যায়ে আমরা শিখেছিলাম a sin 2π/λ ইন্টু বিটি মাইনাস এক্স, এখানে যেহেতু আলো সিটি মাইনাস x1 হবে, প্লাস a sin 2π/λ ইন্টু সিটি মাইনাস x2। তাহলে আমরা যদি এখানে সূত্র লিখি সাইন সি প্লাস সাইন ডি সূত্র, তাহলে হবে 2 sin c প্লাস d/2 ওই নিয়মে 2π/λ ইন্টু ct মাইনাস x1 প্লাস ct মাইনাস x2 ডিভাইডেড বাই 2, আর cos 2π/λ ইন্টু ct মাইনাস x1 মাইনাস ct প্লাস x2। তাহলে আমরা যদি এখানে রিজলভ করি, আমাদের যে সমীকরণটা আসে তা হচ্ছে 2a sin 2π/λ ইন্টু ct মাইনাস মাইনাসে কমন নিলে হবে x2 প্লাস x1/2, আর এখানে হবে cos অফ π/λ ইন্টু ct কাটা যাবে, আর পাবো x2 মাইনাস x1। এই হলো আমাদের লব্ধি সমীকরণ, যেখানে বিস্তার a দ্বারা আমরা ডিনোট করব, অর্থাৎ y সমান লিখব a sin 2π/λ ইন্টু ct মাইনাস x2 প্লাস x1 ডিভাইডেড বাই 2, এবং আমি এখানে বিস্তার সমান লিখছি কাকে, হচ্ছে হলো 2a cos π/λ ইন্টু x2 মাইনাস x1। ওকে, তাহলে এখন গঠনমূলক ব্যতিচর মানে আমরা জানি গঠনমূলক ব্যতিচর মানে যেখানে কি হবে, তীব্রতা সর্বোচ্চ হবে। তা আমরা তো জানি তীব্রতা I is proportional to a স্কোয়ার, মানে বিস্তারের বর্গের সমানুপাতিক, মানে আইটা ম্যাক্সিমাম হলেই এটা ম্যাক্সিমাম হবে, অর্থাৎ এ ম্যাক্সিমাম হতে হবে, দেন আমরা তীব্রতা সর্বোচ্চ পাবো। তাহলে এ যদি ম্যাক্সিমাম হতে হয়, আমরা জানি এ ম্যাক্সিমাম হতে হলে সর্বোচ্চ মান কত হবে, এ সমান প্লাস মাইনাস 2a হতে হবে। এ সমান প্লাস মাইনাস 2a হতে গেলে এই যে cos থিটা, এই পুরোটাকে যদি থিটা বিবেচনা করি, cos অফ π/λ ইন্টু x2 মাইনাস x1 সমান সর্বোচ্চ মান, অর্থাৎ প্লাস মাইনাস 1 হতে হবে, অর্থাৎ cos অফ π/λ ইন্টু x2 মাইনাস x1 সমান হতে হবে হলো প্লাস মাইনাস 1। তাহলে আমরা যদি এখন স্কোয়ার করে দিই, তাহলে আমাদের পাচ্ছি হলো cos স্কোয়ার π/λ ইন্টু x2 মাইনাস x1 মাইনাস 1 সমান 0।
এটাকে স্কোয়ার করলে 1 থাকবে, প্লাসকে স্কোয়ার করলে প্লাস, মাইনাসকে স্কোয়ার করলে প্লাস হয়ে যায়। তাহলে পুরোটাকে আমি থিটা বিবেচনা করলে কজ স্কোয়ার থিটা মাইনাস 1 সমান 0, মানে সাইন স্কোয়ার থিটা সমান 0। সাইন স্কোয়ার থিটা মানে পাই বাই ল্যামডা ইন্টু x2 মাইনাস x1 সমান 0 হবে। ওকে, এখন আমরা যদি একটু উপরে লিখি এই অংশটা, দেখা যাক আমরা পাচ্ছি হলো বা সাইন অফ পাই বাই ল্যামডা ইন্টু x2 মাইনাস x1 সমান 0। তাহলে তোমরা তোমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের 7.2 চ্যাপ্টারে কতগুলো ট্রিগোনোমেট্রিক সমীকরণ সমাধান করে থাকো, সেখানে 10টা সমীকরণ তোমাদের পড়ানো হয়। এর মধ্যে একটা সমীকরণ হচ্ছে সাইন থিটা সমান 0 হলে থিটা সমান n পাই, অর্থাৎ আমরা লিখবো পাই বাই ল্যামডা ইন্টু x2 মাইনাস x1 ইকুয়াল n পাই। n সমান আমরা জানি 0, 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। তাহলে আমি এখানে x2 মাইনাস x1 সমান পাচ্ছি হলো n ল্যামডা। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এই যে প্রথম এবং দ্বিতীয় যে তরঙ্গ ব্যতিচর ঘটাচ্ছে তাদের পথের পার্থক্য, অর্থাৎ এটা যদি হয় x1 আর এটা যদি হয় x2 পথের দূরত্ব, তাহলে এদের পার্থক্য হবে x2 মাইনাস x1 সমান n ল্যামডা। অর্থাৎ যদি n ল্যামডা হয় তাহলে ওই জায়গাগুলোতে, অর্থাৎ ল্যামডার যদি সরল গুণিতক হয় তাহলে ওই বিন্দুগুলোতে গঠনমূলক ব্যতিচার গঠন করবে। ওকে, এটা আমাদের জন্য খুব আস্কিং একটা ভ্যালু, এটাকে আমরা লিখতে পারি। এরপর আসি ধ্বংসাত্মক ব্যতিচার। ধ্বংসাত্মক ব্যতিচার আমরা জানি এখানে বিস্তার কি হবে, সর্বনিম্ন হবে। বিস্তার সর্বনিম্ন হলেই তীব্রতা সর্বনিম্ন হতো, দ্যাট মিনস a সমান 0 হতে হবে। a সমান 0 হতে চাইলে কজ অফ অর্থাৎ দিয়ে আমরা লিখব কজ অফ পাই বাই ল্যামডা ইন্টু x2 মাইনাস x1 সমান 0 হবে। তাহলে প্রথম সমীকরণ ছিল সাইন থিটা সমান 0, থিটা সমান n পাই। দ্বিতীয় সমীকরণ কস থিটা সমান 0, সুতরাং থিটা সমান, থিটা মানে এই পুরোটা থিটা, পাই বাই ল্যামডা ইন্টু x2 মাইনাস x1 সমান 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। তাহলে আমি লিখতে পারি এখানে x2 মাইনাস x1 সমান 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2। অর্থাৎ পথের পার্থক্য যে সকল বিন্দুতে ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক হবে, অর্থাৎ অর্ধেক হবে, ল্যামডা বাই 2 হবে, 3 ল্যামডা বাই 2 হবে, 5 ল্যামডা বাই 2 হবে, ওই সকল বিন্দুতে এরা ধ্বংসাত্মক ব্যতিচর গঠন করবে, যেটা আমরা এখানে দেখাতে পারি। সাপোজ ধরে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমেই এই বিন্দুতে হাতের ল্যামডা কয়টা, একটা ল্যামডা, দুটো ল্যামডা, একটা ল্যামডা, দুটো ল্যামডা, তাহলে পার্থক্য কত, 0। আমরা জানি n সমান 0 হলে প্রথম পার্থক্য সমান আসে হলো 0, দ্যাট মিনস এখানে হবে গঠনমূলক ব্যতিচার। এরপর যদি আরেকটা বিন্দু বিবেচনা করি, সাপোজ ধরলাম এখান থেকে একটা আলোক রশ্মি এসে পড়তেছে, এখান থেকে একটা আলোক রশ্মি এসে পড়তেছে এখানে, তাহলে আমি যদি এখানে ল্যামডাটা আঁকি 1, 2, আর এটাকে আমি যদি 1, 2, 3, দেখো 1, 2, আড়াই, এটা হচ্ছে 2, তাহলে এখানে পথের পার্থক্য দাঁড়াচ্ছে কত, হাফ ল্যামডা। তাহলে সূত্র অনুসারে আমি দেখতে পাচ্ছি এখানে হবে ব্রাইট আর এখানে হবে কি ডার্ক। ওকে, এই হলো আমাদের ব্যতিচারের মূল সমীকরণ। আমরা পরের সমীকরণগুলো থেকে আরেকটু প্রসিড হওয়ার চেষ্টা করব। তাহলে এখন ধ্বংসাত্মক হবে না কি হবে, গঠনমূলক হবে, সেটা ডিপেন্ড করতেছে কার উপর, এই পথের পার্থক্যের উপরে। পথের পার্থক্য মানে কি, S1P S2P, এখানে S2P বড়, তাহলে এখানে পথের পার্থক্য, পথ পার্থক্য মানে বোঝাচ্ছে সমান S2P মাইনাস S1P, বি ক্লিয়ার। তাহলে এটা মানে আসলে এটা না, আমি যদি এর উপর থেকে যদি এখানে একটা লম্ব আঁকি, বি আঁকলাম, তাহলে S2B না আসলে অ্যাকচুয়ালি লম্ব আঁকি, তাহলে এই S2B সমান ল্যামডা বা S2B সমান 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2, এটা তো সমকোণ লম্ব বলছি না।
এটা একটা কোণ আছে না, এই কোণটা ধরলাম এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা হচ্ছে কি থিটা। তাহলে আমরা বলেছিলাম তোমাদের এটা ছিল ডি, এটা ছিল কি, এই দুটো সোর্সের মধ্যবর্তী দূরত্ব ছিল এ। তাহলে এখন খেয়াল করেন তো, এটা একটা সমকোণী ত্রিভুজ হয় না, S1 S2B। তাহলে আমি যদি লিখি S1 S2B ত্রিভুজে লিখবো সাইন থিটা, সাইন থিটা সমান কি লিখবো, লতি লম্ব বাই অতিভুজ। লম্ব কে এখানে কে বলতে পারে, S1B S2B, কারণ কোণের নিচেরটা হচ্ছে ভূমি, আচ্ছা কোনটা আর S1 S2। তাহলে দেখেন পথ পার্থক্য সমান, এখন আজকে আমরা আর একটা নতুন জিনিস পেয়ে যাবো, সেটা হচ্ছে কি S2V ইকুয়াল S1 S2 সাইন থিটা, মানে কি এ সাইন। এতক্ষণ আমরা পথ পার্থক্য করে চিল্লাইছি, এখন আর এটা বলবো না, এখন বলবো কি এ সাইন থিটা। তাহলে এখন আমি যদি লিখি গঠনমূলকের শর্ত কি দাঁড়ায়, সুতরাং গঠনমূলকের শর্ত এ সাইন থিটা লিখবো সমান এন ল্যামডা, একটা সমীকরণ। আর ধ্বংসাত্মকের ক্ষেত্রে এ সাইন থিটা সমান কি লিখবো, 2SN প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2। এগুলো যদি আপনারা মনে থাকার মতো করে এক্সারসাইজ না করেন, আমি বলে দিলাম লাভ হবে না, মনে থাকার মতো করে এক্সারসাইজ করতে হবে, তাহলে এইগুলো আপনার কাছে সহজ মনে হবে, নাহলে আবার সে আগের মতো কঠিন হয়ে যাবে। ল্যামডা বাই 2 না, আর এখানে লিখবো কি সাইন থিটা, এই এনটাকে উইচ এন, which one is n? হ্যাঁ স্বাভাবিক এখানে স্বাভাবিক সংখ্যা মানে কি বুঝাচ্ছে তাহলে, ওইটার হচ্ছে পায়ের জোর গুণিতক তো তাহলে ঠিক একদম এই মাঝখানে একটা পাবলিক হওয়ার কথা ছিল না, এটা ছিল n সমান 0, প্রথম মানে একদম মাঝখানে যেটা, এটারও পথ পার্থক্য নাই, দুইটার কোনো পথ পার্থক্য ছিল না, যেটা সেখানে উজ্জ্বল পাইছিলাম না নাকি অন্ধকার পাইছিলাম, উজ্জ্বল। উজ্জ্বল হলে কি চরম মনে হয় নাকি অবম মনে হয়, চরম বলি না, তাহলে এটাকে আমরা বলবো একদম মাঝখানেরটার নাম কি চরম, এটাকে বলা হয় কেন্দ্রীয় চরম, কি বলে বা সেন্ট্রাল ম্যাক্সিমা বলে, এটার নাম কি। তাহলে এর পরের গুলা n সমান 1 2 3 4 5 এভাবে হবে, কিন্তু আমি জানি না উপরেরটা কততম, ধরলাম সেজন্য এটা n তম, কততম উপরেরটা কততম উজ্জ্বল আলো সেটা আমি জানি না, ধরে নিলাম কি n তম উজ্জ্বল, কিন্তু আমি উজ্জ্বল নিয়ে ডিল করতেছি এখন, চরম যেহেতু বলছি, চরমের পরে তাহলে একটা ডায়েট দিয়ে আবার উজ্জ্বল, একটা ডায়েট দিয়ে আবার উজ্জ্বল, এবার উপরেরটা কত আমি জানি না, সেজন্য ধরে নিলাম এটা n তম ডোরা, এভাবে বলি আমরা, বলার সময় কিভাবে বলি n তম ডোরা। তাহলে সেন্ট্রাল ম্যাক্সিমাতে সেই n তম ডোরার প্রস্থ ধরলাম, এটা ধরলাম এমনি x ধরা হয়, যেহেতু n তম ডোরা তাহলে কি নেবো xn, আর আমরা জানি দূরত্ব হচ্ছে কি d, আর এটা কি a। এখন আমরা ওই যে a সাইন থিটার মধ্যে তো d নেই, এখন এই d রে আনার চেষ্টা করব, x এর না আনার চেষ্টা করব। তাহলে এইটাকে যদি xn d এগুলো চলে আসে, তাহলে আমরা তোমাকে কি বলবো যে কি পর্দার দূরত্ব, ডোরার ব্যবধান এবং চিরের প্রস্থের মধ্যে একটা সম্পর্ক বের করব, ঠিক আছে, এটা বের করতে চাই আমরা। তাহলে আমাদের টার্গেট কি ডি এবং এ এবং এক্স এর মধ্যে রিলেশন বের করা। আপনারা মনে রাখবেন, আমি যদি এই যে এখানে বিন্দুটা ইন্টারসেক্ট করছে না, ঠিক দুইটা চিরের মাঝখানে একটা বিন্দু নিলাম, এটা একটা বিন্দু, তাহলে এখানে আমি যোগ করি,
ওকে, যোগ করলাম। যোগ করার পরে সেন্ট্রাল ম্যাক্সিমা ছিল না, ম্যাক্সিমার সাথে এটা যোগ করবো। আমার পক্ষে এটা এখন প্রমাণ করা সম্ভব নয়, কিন্তু আমি বলবো এই কোণটা কি হবে, এটা হবে থিটা কোণ। আরেকটা থিটা কোণ আমাদের জানা ছিল, কোনটা? এই যে এটা, এটা ছিল না এটার, তাহলে এখন এটার এটা কি সমান বোঝাচ্ছে। এটা প্রমাণ করা যাবে, কিন্তু আমরা সেই প্রমাণে যাব না। আমি এই থিটা কেমন বের করছি দেখছেন আপনারা? ঠিক দুই চিরের মধ্যবর্তী বিন্দু এবং ওটা যোগ করলাম, এই বিন্দুটা, এটা যে ওই কেন্দ্রীয় চরমের সাথে যোগ হচ্ছে। তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হয় সেটা আমি কি বলছি, সমান বলছি। তাহলে এই ত্রিভুজটাকেও সদৃশ্য কোণের ত্রিভুজ বলা যায়, কারণ এই কোণটার এই কোণটা সমান হলে এটাও তো সমান, এটাও 90 ডিগ্রি, এটাও কি 90 ডিগ্রি। একটা ত্রিভুজের যদি দুইটা কোণ পরস্পর দুইটা কোণ সমান হয়, আর একটা তো সমান হবেই, অতএব সদৃশ্য কোণের ত্রিভুজ। তাহলে এখন আমি এটা কেন করলাম দেখেন, এখন আমি এখানে এই যে সূত্রগুলোকে আমি এখন কি করব, রিপ্লেস করতে যাচ্ছি, রিপ্লেস করবো। এ সাইন থিটা সমান এন ল্যামডা। কিন্তু আপনারা জানেন এই থিটাগুলো খুবই ছোট হয়। থিটা খুব ছোট হলে আমি সাইন থিটাকে থিটা লিখতে পারি, থিটাকে টেন থিটা লিখতে পারি। কেন লিখবো এখন? কারণ আমার টার্গেট হচ্ছে এক্স এন এবং ডি এর মধ্যে রিলেশন বের করা। তো আমাকে বলেন তো আপনারা এই ত্রিভুজ থেকে সাইন থিটা দিয়ে কি এক্স এন এবং ডি এর মধ্যে রিলেশন বের করা যাবে? সাইন থিটা মানে তো লতি, লম্বাই অতিভুজ, কিন্তু আমার অতিভুজ তো নাই। আমার দরকার এ এবং এর মধ্যে রিলেশন বের করা, অতএব আমাকে সাইন থিটা থেকে টেন থিটা দিয়ে যাইতে হবে। তাহলে আমি এখন নির্দ্বিধায় যেহেতু কোণগুলো খুবই ছোট, টেন থিটা লিখে ফেলতে পারি। এখন আমি টেন থিটা জায়গায় কি লিখবো? তাহলে লম্ব বাই ভূমি, এক্স এন বাই ভূমি হচ্ছে কি ডি সমান এন ল্যামডা। তাহলে দেখেন কেন্দ্রীয় চরম থেকে এনতম ডোরার মধ্যবর্তী দূরত্ব এক্স এন সমান সমীকরণটা আমরা পেয়ে যাচ্ছি এন ল্যামডা ডি বাই এ। দেখেন এই সমীকরণটা আমরা লিখেন আয়ত্ত করুন। ব্যাপারটা আসলে কি, ব্যাপারটা আর একটু যদি ক্লোজলি বোঝার চেষ্টা করি, দেখেন তো এই তো এটাকে তো আমরা বলছি একদম মাঝখানে, এটা সেন্ট্রাল ম্যাক্সিমা। মানে কি ডার্ক না ব্রাইট? ব্রাইট। ওকে, তবে কি ডার্ক। আবার কি নাম? ব্রাইট। আবার কি ডার্ক। আবার ব্রাইট। আবার ডার্ক। আবার ওকে। তা আমি ধরলাম এটা এনতম, এইভাবে ঠিক না? এনতম ধরলাম। আচ্ছা, এটা এরপর আরেকটা কি হবে? আরেকটা ব্রাইট। ওকে, এটা যদি এখন এনতম হয়, এখন আমি কততম অবশ্য দেখতে পাচ্ছি, কিন্তু তারপর আমি এনতম বলবো, ধরলাম। তাহলে এর উপরেরটা কততম হবে বলেন তো দেখি? n+1 তম হবে না? নিচেরটা হলে -1 তম হবে। তাহলে আমি যদি xn সমান যদি পাই, কি পাইছি? n ল্যামডা d বাই a, তাহলে আমাকে বলেন তো xn+1 সমান কি পাবো? n+1 ল্যামডা d বাই 9 কি? তাহলে আমি যদি এখন xn+1 থেকে, এটা হলো সেন্ট্রাল ম্যাক্সিমাম ছিল কোনটা? এভাবে লিখ না, এটা যদি xn হয় আর এটা যদি হয় xn+1, তাহলে আমি যদি xn+1 মাইনাস xn লিখি, তাহলে ডেল এক্স পাবো। বলেন তো এই ডেল এক্সটা তাহলে কি? এখন বলুন ডেল এক্সটা কি? ডেল এক্স মানে কি এটা নয়, এটাই তো ডেল এক্স, এই যে ডেল এক্স। তো এটা মানে তাহলে কি বোঝাচ্ছে? একটা কেন্দ্রীয় ডোরার মানে কি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী ব্যবধান থেকে এরপর একটা ডার্ক হয়ে আর একটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী ব্যবধান,
মানে কি পর পর দুইটা ডোরার ব্যবধান না? দেখো তো দেখি, একটা দাগ তো আছেই, অর্ধেক সাদা মিলে কটা হয়? একটা সাদা, তাহলে একটা সাদা একটা কালো, মানে দুইটা ডোরার মধ্যবর্তী ব্যবধান হলো কি ডিরেক্স। বিক্লিয়ার? উলইলে শেষ। দেখতেই পাচ্ছি এখানে এই এন মানে হচ্ছে কি, ডিরেক্স হচ্ছে কি একটা সাদার মধ্যবর্তী জায়গা থেকে শুরু করে একটা কালো এবং আরেকটা সাদার মধ্যবর্তী জায়গা পর্যন্ত ডিরেক্স। মানে এই ডেলেক্সের মধ্যে তাহলে একটা কালো আছে এবং একটা সাদা আছে। তাহলে ডেলেক্স মানে কি দুইটা ডোরার পরপর ব্যবধান। ওকে, সাদা এবং কালো দুইটা ডোরার মধ্যবর্তী ব্যবধান, পরপর দুইটা ডোরার ব্যবধান হলো কি ডেলেক্স। ওকে, তাহলে আমি যদি, তাহলে এটা কীভাবে এক্স এন প্লাস ওয়ান থেকে এক্স এন বাদ দিব, তাহলে এগুলো বসায় দিই। বসায় যদি কমন নিই, দেখো যেটা আসবে ভেরি ইজি, যেটা হলো কি এন প্লাস ওয়ান মাইনাস এন ইন্টু ল্যামডা ডি বাই এ। এন এন কাটা আসবে ল্যামডা ডি বাই এ। তাহলে আমি লিখব, সুতরাং পরপর দুটি উজ্জ্বল বা এটা উজ্জ্বল হইতে পারে, অন্ধকার হইতে পারে, আমি জাস্ট ডোরা ব্যবধান লিখি। ডেল এক্স সমান, কনফিউজ হওয়ার কিছু নাই, বই এটাকে এক্সও লিখতে পারে। কথা ক্লিয়ার? ক্লিয়ার 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 ক্লিয়ার। তাসিন টেনশন করতেছে না, বুঝে নাই? দিয়েও করলো কি দুইটা ডোরার ব্যবধান সেম আসবে না? আসবে আশা করি। দেখেন চিত্রটা আঁকি। ডার্ক, এটা হলো ডার্ক দিলাম, ডার্ক ব্রাইট, আবার ডার্ক, এভাবে ডট 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 ডট। এখন ডট ডট দিই নাই মাত্র, ডট ডট দিলে মনে করতে পারেন পাবো, ঠিক আছে? তাহলে এই ঠিক মাঝখানেরটা মানে আমরা কি জানি, এটা এটা হচ্ছে ধরলাম এন তম, এর উপরে হলে আবার একটা ডার্ক এন প্লাস ওয়ান। তাহলে আমরা জানি এক্স এন সমান কি লিখছিলাম বলো, টু এস এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা ডি বাই টু এ। অন্ধকারের ক্ষেত্রে কিন্তু, অন্ধকারের ক্ষেত্রে ঠিক না? তাহলে এক্স এন প্লাস ওয়ান তম কি হবে এখন? মজা, হ্যাঁ, টু এস এন প্লাস থ্রি টু এ, ঠিক কিনা? কোন এন এর জায়গায় এখন হবে এন প্লাস ওয়ান। টু দ্বারা করলে টু এন প্লাস টু, আর একটা ওয়ান আছে টু এন প্লাস থ্রি। বোঝা যায় কেমন আসে? এখন এই এন এর জায়গায় আপনাকে এন প্লাস ওয়ান বসাইতে হবে কিন্তু অন্ধকারের ক্ষেত্রে। সুতরাং ডিলেক্ট সমান কি হবে? এক্স এন প্লাস ওয়ান মাইনাস এক্স এন। আমি একদম প্রিটি শিওর নিশ্চিত, আমি বসানো না, সারাদিন ক্যালকুলেশন করে এটা আসবে। সুতরাং আমি তাহলে এক সমান কি আবার নির্দ্বিধায় লিখতে পারি না? তাহলে দেখো, প্রথম বিজ্ঞানে তোমরা অলরেডি ব্যতিচার করছো, কেমন? ব্যতিচারে তোমরা পথ পার্থক্য সমান আমরা দেখিয়েছিলাম S2 মাইনাস S1 সমান S2 B সমান পথ পার্থক্য সমান x2 মাইনাস x1 সমান a sin থিটা, না? এখন অনেকগুলো কথা আছে, এগুলো সব মাথায় থাকতে হবে, কিন্তু চলে গেলে চলবে না। এই a sin থিটা দিয়ে আমরা গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম a sin থিটা সমান n ল্যামডা, আর ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম a sin থিটা সমান 2n প্লাস 1 ইন্টু, আমরা খুব কার্যকরীভাবে প্রমাণ করে দেখিয়েছিলাম একদম ইন টোটাল কীভাবে আসে এখানে। মাঝখানে এখন স্কিপ করি নাই আমরা, উই ডিড ইট ফ্রম দিস। সেগুলো থেকে আমরা আরও লাস্ট কিছু সমীকরণ পেয়েছিলাম এক্স লাইন সমান এন ল্যামডা ডি বাই এ নাকি 2a। এরপরে ডেল এক্স সমান কি পেয়েছিলাম? ল্যামডা ডি বাই এ। আর এক্স সমান কি পেয়েছিলাম?
ল্যামডা ডি বাই 2a 2a, এই সমীকরণগুলো আমরা পেয়েছিলাম। আর ইউ সি এখানে এই যে ল্যামডা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। ধরুন ব্যবস্থাটাকে আমি পানির মধ্যে নিয়ে গেলাম, এ ধরনের কিন্তু প্রবলেম আসবে, তোমরা সিকিউ দেখতে পাবা যে এ ধরনের কিছু বিষয় ইন্ট্রোডিউস করে দিয়েই তোমাদের প্রবলেমগুলো দিবে। ওকে, তো আমি বেতিচারে আমরা মোটামুটি এতটুকুই, বেতিচার সম্পর্কে আমরা মনে করি তোমাদের একটা বেটার আইডিয়া হয়ে গেছে অলরেডি। তাহলে বেতিচারের পরে যেটা আছে আমরা যেটাকে বলি অপবর্তন করব আমরা। অপবর্তন কাকে বলে? আলোক রশ্মি যখন কোনো চির বা প্রতিবন্ধকের ধার ঘেঁষে যায় তখন জ্যামিতিক ছায়া অঞ্চলে আলো কি হয়? বেঁকে যায়। আলোর এই ঘটনাকে আমরা বলি আলোর অপবর্তন বা ডিফ্র্যাকশন বলা হয়। তাহলে হায় হায় কি রে, খালি 2.4 GB খালি, বাকিগুলো খেলাম এত জায়গায় কি বললাম। ওকে, প্রতিবন্ধকের ধার ঘেঁষে যাওয়ার সময় এই যে আলোর ভেঙে যাওয়ার ঘটনা সেটাকে আমরা কি বলি? সাপোজ এর একটি উৎস সোর্স, ওকে, আর এটা ধরলাম কি প্রতিবন্ধক। এটা হলো পর্দা। দেখো চিত্র আমরা জানি আলোক রশ্মি ভাবে এসে পড়বে না, এবং এই অংশে কি থাকবে? অন্ধকার থাকবে, ঠিক না? যে আলোক রশ্মি ঠিক একদম এই পাশে যাবে, ঠিক সেটা এসে কি এখানে পতিত হবে। তাহলে এই অংশ পুরোটাকে, ঠিক না? এটা পুরোটা কি থাকবে? ছায়া থাকবে। এটি তো হওয়ার কথা ছিল, এবং তাই হয়। কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় এখানেও কিছু আলোক রশ্মি পাওয়া যায়, একটু ফর্সা ফর্সা দেখা যায়, ঠিক না? দেখবা অন্ধকারের মধ্যে পাশে চোখ দিয়ে দেখলে দেখবা কি আলো এখানে আসলো করতে গেলে। নিউটনের কর্পাসকুলার থিওরি যে কণা তত্ত্ব অনুযায়ী আলোক রশ্মি যেহেতু কণা আকারে সোজা চলে যায়, তাহলে তো এর বাইরে আসার সুযোগ নাই এই তথ্য আলোকে। কিন্তু তরঙ্গ তথ্য বলতে চাচ্ছে যে তাহলে নিউটনের কণা তত্ত্বের সাহায্যে আমরা ক্লাস নিচ্ছি, তো আপনারা এখন চিল্লাচিল্লি করলে কেমন হবে? দূর হতে তাহলে আমরা দেখতে পাচ্ছি নিউটনের কণা তথ্য এই ঘটনা ব্যাখ্যা করতে পারে না, তখন আমাদের তরঙ্গ তত্ত্বের অবতারণা করার প্রয়োজন হয়। তাহলে তরঙ্গ তত্ত্ব অনুযায়ী আমরা জানি আলো রশ্মি এই যে দেখা যাবে ছড়ায় পড়তেছে না, এগুলো কি গোলীয় তরঙ্গমুখ, ঠিক আছে কিনা? এখানে একটা গোলীয় তরঙ্গমুখ হবে না? তাহলে আবার আমরা জানি গোলীয় তরঙ্গমুখের প্রত্যেকটা বিন্দু পরবর্তী গোল তরঙ্গের উৎস হিসেবে কাজ করবে। মানে এইখান থেকে এই আলো রশ্মিগুলো এখানে এই বিন্দুতে যা আছে তা এদিকেও যাইতে পারে, ঠিক এদিকেও চলে আসতে পারে। এভাবেই বেঁকে যায়। বেঁকে যাওয়া মানে কি? ঘটনাটা এরকম যে এভাবে ওয়েভ ফ্রন্টে ঠিক এখানে পড়ে গেছে, এক্স্যাক্টলি। তাহলে এই বিন্দু থেকে চারিদিকে ছড়ায় পড়ে, আমরা বলছি না চারিদিকে ছড়ায় পড়ে, ছড়ায় এদিকেও যাবে কিছু ছায়ার মধ্যে চলে আসবে। উৎস ও পর্দা উভয়ই সসীম দূরত্ব অবস্থান করে। দেখো এখানে মাঝখানে যে প্রতিবন্ধক থাকবে আর এখানে যে উৎস থাকবে আর এখানে পর্দা থাকবে, দুটো সসীম দূরত্ব অবস্থান করবে। সসীম মানে কি? অনেক দূরে। সসীম মানে কোথায়? খুব কাছে গেছে, মানে একই টেবিলে। এখানে বা মোমবাতি জ্বালাইছি, এখানে প্রতিবন্ধক দিচ্ছি, এখানে কি দিলাম? পর্দা দিচ্ছি। এ ধরনের হলে কি সেটা নাম ফ্রেনেল শ্রেণীর বলতে। এবং দেখো ফ্রেনেল কতটা কিন্তু খুব ছোট। ফ্রন হবার কি এখানে একটা ক্লু আছে, হ্যাঁ? তাহলে দেখো ফ্রন হবার শ্রেণীর পরিবর্তন। যে অপবর্তনে প্রতিবন্ধক হতে উৎস ও পর্দা উভয়ই অসীম দূরত্ব অবস্থান করে তাকে
ফ্রনহফার শ্রেণীর অপবর্তন বলে। যেমন সূর্যগ্রহণ, এখানে সূর্য মাঝখানে পড়ে গেছে, কে? চাঁদ পড়ে গেছে, আর পৃথিবীর চারপাশে তো চাঁদ পড়ে না, সূর্য, চাঁদ, কি পৃথিবী, এটা কি কাছাকাছি দূরত্ব নাকি? এর থেকে 3,84,000 কিলোমিটার, আবার এর থেকে এটা তো 5 কোটি 15 কোটি কিলোমিটার। তাহলে এটা হলো চাঁদ হলো প্রতিবন্ধক, পৃথিবী হচ্ছে কি পর্দা, সূর্য হচ্ছে কি। তাহলে এই ধরনের আমরা অপবর্তনকে বলবো ফ্রনহফার। ফ্রনহফার মানে দেখতে পাচ্ছ কতটা লম্বা, মানে কি এরা দুইটাই প্রতিবন্ধক থেকে দূরে, মানে অভিসারিক এক জায়গায় জড়ো করে। তো যেগুলো আবার অভিসারী সেগুলো সমান্তরাল করে, অভিসারী দিলে সমান্তরাল হবে, সমান্তরাল দিলে মানে এই যে এভাবে করে ফেললাম, এই যে হয়ে গেল। তারপরে এখানে মাঝখানে একটা চিজ স্থাপন করবো, চিটাকে আমরা বড় করে রাখবো এখানে, আসলে তো এত বড় চিজ হয় না, চি এই যে আপতিত হচ্ছে, এখন কি হবে ওটা আমরা জানি, ব্যতিচার মানে কি, সেই লেন্স আপতিত হয়ে এখন ওকে, এটা এখনো বেঁকে যায়নি, এখন বেঁকে যাবে, এই দেখো। তাহলে এখন এই অ্যাঙ্গেলটা ঠিক থাকতেছে, ওকে। এখন দেখো, এটাকে আমরা বলছি কি একক চিরের দরুন অপবর্তন, একটা মাত্র চির ব্যবহার করছে। আর এটা হলো কি বললাম, ডি, চিরের প্রস্থ ডি, এও লিখতে পারি। তবে মনে রাখতে হবে ওইখানে এ ছিল কিন্তু কি দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব, দুটো সোর্সের মধ্যবর্তী। আর এখানে বুঝাচ্ছি যদি এ লিখি তাহলে একটা চিরের প্রস্থ, তাহলে একক চিরের দরুন অপবর্তন মানেই তুমি বুঝে নিবা এ লেখক, বি লেখক, সি লেখক, সেটা মানে বুঝাচ্ছে চিরের প্রস্থ। ওকে, ক্লিয়ার? তাহলে দেখো তো দেখি এখন আমরা কি করব। এখন দেখো যে আলোকরশ্মিগুলো ব্যতিচার ঘটাচ্ছে ও প্রাইম বিন্দুতে, সেখানে এটাও আছে, এটাও আছে না, এই দুটো আছে। তাহলে এই দুটো আলোকরশ্মির মধ্যে এখন পথের পার্থক্য থাকবে নিশ্চয়ই, ঠিক মাঝখানে আপতিত হলে তো পথের পার্থক্য থাকতো না, ঠিক মাঝখানেটা কিন্তু ব্যতিচার হবে, এর বাইরে হবে যে কি অপবর্তন প্যাটার্ন। তাহলে অপবর্তনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুটো রশ্মি অপবর্তন ঘটাবে তাদের অবশ্যই পথের পার্থক্য থাকবে। ওকে, তাহলে আমি পথের পার্থক্য কীভাবে বের করবো? ধরলাম এটা একটা রশ্মি, এটা একটা রশ্মি, ওকে। এই রশ্মির পথের পার্থক্য বের করতে গেলে এর উপর একটা লম্ব আঁকবো। দেখো এই কোণটা যদি থিটা হয়, মনে রাখবা এটাও কি থিটা, সেম কোণ হবে। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটাও কি হবে থিটা। তার উপর থেকে একটা লম্ব আঁকলে আপনাদের মনে আছে নিশ্চয়ই, এই দূরত্বটা কত হবে বলতে পারবেন? থিটা ধরলাম, এটা এন ধরলাম, এটা এন ধরলাম, তাহলে এটা পি ধরলাম আমি লিখছিলাম সাইন থিটা সমান কি সূত্র কি লতিভূতি লঘু লম্ব বাই অতিভুজ। লম্ব কিটা এখানে এনপি ইকুয়াল এম এন, তাহলে এনপি সমান কি দাঁড়াচ্ছে এম এন সাইন থিটা সমান এম এন সমান কি ডি সাইন থিটা, ঠিক না বলেন? ওই যেমনটি আমরা এই সাইন থিটা লিখছিলাম। শেষ শেষ শেষ। তাহলে দেখেন আমরা বলেছিলাম ব্যতিচারের ক্ষেত্রে এটা যেটা হয় সেটাকে আমরা সেন্ট্রাল ম্যাক্সিমাম বলছিলাম, তীব্রতা বেশি, কেমন মানে উজ্জ্বল আলো পাওয়া যায়। উজ্জ্বল আলোকে আমরা এখানেও বলবো কেন্দ্রীয় চরম বলবো, আর অন্ধকারকে বলবো
অবম। চরম মানে কি বেশি বোঝায়, ঠিক না? তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো এখানে মনে রাখতে হবে, তাহলে এখন লিখবো চরমের শর্ত। চরমের শর্ত মানে কি? যেখানে আলো বেশি। চরমের শর্ত, তাহলে ডি সাইন থিটা লিখবো এর জায়গায় সমান 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2 চরমের শর্ত। আমরা মনে আছে আমরা ব্যতিচারের ক্ষেত্রে কি লিখেছিলাম? এ সাইন থিটা সমান এন ল্যামডা লিখছিলাম চরমের ক্ষেত্রে। জাস্ট মনে রাখতে হবে এখানে সেটা কি হবে? উল্টো হবে। এটা কেন হয় একটা স্লাইড ব্যাখ্যা দেওয়া যেতে পারে। কারণ আমরা জানি একটু ঠিক মাঝখানে যেটা হবে সেটা কি? চরম। তাহলে এটা তো ব্যতিচার, এখানে তো আর অপবর্তন হয়নি। তাহলে এর পাশে প্রথম যেটা হইতে পারে সেটা কি হইতে পারে? অপবর্তন হতে পারে, অন্ধকার হইতে পারে। সেজন্য একটু বাইশ ভার্সা আমাদেরকে মনে রাখতে হবে। চরমের সূত্র কি? ডি সাইন থিটা মানেই উল্টা লিখে দিব। কার ক্ষেত্রে? একক চিরের দরুন অপবর্তনের ক্ষেত্রে, মাইন্ড ইট। আবার অবমেয় শর্ত কি লিখবো? ডি সাইন থিটা ইকুয়াল এন ল্যামডা। লিখে নেন। কেউ যদি বলে স্যার কেমনে, এই কেমনের উত্তর কিন্তু বহু জটিল। ওই যে আমরা যেমনই ব্যতিচারে দেখাইছিলাম ঠিক তেমনি এখানেও এরকম কাঠকুটি পুরায় এটা পণ্যটা যাবে, তবে আমরা সেই পথে এখন যাব না। মুখস্থ করে ফেলেন। এখানে আমরা এর মাধ্যমে একক চিরের দরুন অপবর্তন শেষ করলাম। এখন আসি অপবর্তনকে আমরা আরো একটু ব্রডার সেন্সে পড়বো, আর একটু বড় করে। আর একটু বড় করে পড়লে আমাদের একটি নতুন জিনিস লাগবে। এখানে একটা চিরের জায়গায় অনেকগুলো চির ব্যবহার করব। অনেকগুলো চির সম্পন্ন ধরনের একটা প্লেটের নাম কি বলতে পারে? গ্রেটিং। কি বলে? গ্রেটিং। লিখি পাশাপাশি স্থাপিত, ওই ব্যতিচার জানার মতো। এইগুলো অনেকগুলো ফিনিট সংখ্যা। ওকে, আমরা এটা আঁকার সময় এভাবে আঁকি, বড় করে আঁকি। প্রতিবন্ধক, চির, প্রতিবন্ধক, আবার চির। ওকে, এটা ধরলাম এ, এটা ধরলাম কি ভি, এ ভি। দেখো তো পাশাপাশি স্থাপিত অনেকগুলো সমপ্রস্থের সূক্ষ্ম চির সম্পন্ন একটা যে প্লেট, এটাকে আমরা বলি কি? অপবর্তনকে। ঠিক, আমরা ল্যাবে কাজ করার সময় আমাদের এক ধরনের একটা কাজ প্লেট দেওয়া হয়েছিল এই সাইজের, এটাকে আমরা বলতাম গ্রেটিং। এটা বসিয়ে আমরা কাজ করতাম এবং আমরা অবাক হইতাম এর 1 সেন্টিমিটারে 4000-এর উপর কি আছে? চিজ আছে। এবং ধরে আমরা ভাবতাম কেন 1 সেন্টিমিটার মানে খুব দূর, দূরে। এই 1 সেন্টিমিটারের মধ্যে কয় হাজার? 4000 চিজ আছে। এবং এটা আঁকা হয় কিভাবে? একটা কাঁচ প্লেট নিয়ে কাঁচ প্লেট এভাবে টান দেওয়া হয়, খুব সূক্ষ্ম হবে। টানগুলো প্রতিবন্ধক হিসেবে কাজ করবে, 2 টানের মধ্যবর্তী জায়গাটা চির হিসেবে কাজ করবে। এইভাবেই পলিসিতে তোমার কী করা হয়? গ্রেটিংগুলো বানানো হয়। তাহলে আমরা একটা গ্রেটিংয়ের নমুনা এখানে দেখালাম তোমাদের। এটা চিরের প্রস্থ, এটা কার প্রস্থ? প্রতিবন্ধকের প্রস্থ। মনে রাখবে এখানে একটা চিরের শুরু না, এবং একটা চিরের শুরু থেকে পরবর্তী চিরের শুরু পর্যন্ত দূরত্ব এতটুকু বোঝায় না? একটা চিরের শুরু থেকে পরবর্তী চিরের শুরু পর্যন্ত দূরত্ব মানে কি? এতটুকু। এটাকে বলা হয় গ্রেটিং ধ্রুবক। কি বলে? তাহলে লিখেন আপনারা, সংজ্ঞা লিখেন। গ্রেটিং ধ্রুবক একটি চিরের শুরু থেকে
পরবর্তী তীরের শুরু পর্যন্ত দূরত্বকে গ্রেটিং ধ্রুবক বলে। এবং এটাকেও ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা ডি সমান কি লিখতে পারি বলেন তো? এদিকে তাকান, এ প্লাস বি লিখতে পারি। তাহলে গ্রেটিং ধ্রুবক ডি মানে কি? এ প্লাস বি। তাহলে আরেকটু লক্ষ্য করেন তো, বলেন তো এ প্লাস বি দূরত্বে কটা চির আছে? কটা? তাহলে একক দূরত্ব কটা চির এই পরিস্থিতি আমাদের আগাইতে হয়। তাহলে আমরা লিখব এ প্লাস বি দূরত্বে চির আছে কটি? বুঝতে পেলি? আচ্ছা, এ প্লাস বি দূরত্বে তাহলে কটা চির? চির আছে কটি? একটি। তাহলে একক দূরত্বে চির আছে 1/। একক দূরত্ব চিরের সংখ্যাকে আমরা এখানে এন দ্বারা প্রকাশ করি। লিখি একক দূরত্বে চিরের সংখ্যা তাৎপর্যপূর্ণ একটা সংখ্যা, এন সমান 1/a প্লাস বি কিন্তু। তো 1/d-ও তো লিখতে পারি আমি চাইলে। এখানে একটা সোর্স রাখবো, সোর্স থেকে আসা রশ্মিগুলোকে সমান্তরাল করার জন্য কি লাগে? লেন্স লাগে। এই অংশগুলো আমরা এখন দেখাবো না, তখন স্যার এগুলো দেখাই না, এগুলো দেখায় না যে কথা বলে না, সেজন্য কঠিন লাগে বাস্তবে। কি গেল কই এগুলো? আসলে কি নাই এমনি কিছু হয়ে গেল, অনেকগুলো প্রশ্ন জাগে কিন্তু। তাহলে আমি তো না এখানেও 3টা রে রাখলাম, দুটো রাখলাম। তাহলে আরো সেগুলো যাচ্ছে। তাহলে আমরা জানি লেন্সটার কি হবে, কতগুলো কি একদম সরাসরি লেন্সে দেখে নিতে হবে। লেন্সের কারণে 20 মাসের মতো হয়ে গেছে। এক টান দিলে কোথায় গেছে? আর্টিস্ট সাধারণ বলাই না, আমি পারি এই যে গ্রামে ডিফারেন্ট হবে। গ্রাম তাল গাছগুলো দাঁড়ায় আছে, লাগে না? দেখছো আমি সফল হয়েছি, আমি সফল হয়েছি, আমি সফল হয়েছি। এবারে করে টিকছি না দিলাম। এটা কি বলতো? এটা পাখির ছাড়া কি আমি খুব পারতে পারতাম না। আমাদের একটা শারীরিক শিক্ষা পরীক্ষা মানে একটা গ্রামের দৃশ্য। যাক, তাহলে আমরা এই যে অবস্থা দেখতে পাচ্ছি, তাহলে এখন কিভাবে এগুলো দেখে যাবো না? একটা অ্যাঙ্গেলে দেখে যাচ্ছে একই ঘটনা। দেখো ওই বলছিলাম যে ব্যতিচার, যে ব্যতিচার বুঝছে তার জন্য কোনো পানি মারছে। তোমাদের ক্লাসকে আমি এমনি নিয়েছি। এখন কি হবে? তাহলে দেখো এখন শেষ করিনি, খেয়াল করো। তাহলে এখানে যারা এখন ব্যতিচার ঘটাচ্ছে, এই দুই রশ্মির মধ্যে নিশ্চয়ই পথের পার্থক্য আছে। এটা এবং এটার মধ্যে নিশ্চয়ই পথের পার্থক্য আছে। তাহলে আমি পথের পার্থক্যটা ব্যবহার করবো। এই যে অ্যাঙ্গেলটা দেখো থিটা, দ্যাটস দ্য থিটা। তো এটাও তো ছিল এ প্লাস বি বা মানে ডি। তাহলে আমি এখন এই পথের পার্থক্যটা কি লিখতে পারি? কি বলতে পারি দেখি এখন? কি বলতে পারি? এটা ইন্টু সাইন থিটা, ডি কি হবে? ডি সাইন থিটা। কতবার লিখতেছি একই জিনিস? এটা আমি চাইলে নিচেও আঁকতে পারতাম, নিচে দেখাইছে। তাহলে পার্থক্যটা এই পাশে দিতে দেখাইতাম। তাহলে এখন দেখেন, তাহলে ঠিক মাঝখানে যেটা হবে এটা হলো চরম, অন্যগুলো কি হবে? অপম হবে। চরমের শর্ত
পথের পার্থক্য যেহেতু পাই গেছে, আমি চরমের শর্ত তো জানি। চরমের শর্ত হবে হলো ডি সাইন তেরা সমান 2n plus 1 into lambda. জি না এন ল্যামডা। আমরা কি করি সোজা বাঁকা আবার কোথায় আসতে হবে, সোজা আসতে হবে। সাম্য অবস্থা থেকে আপনি উপরে গেলেন, আর উপরে যেতে পারবেন, আবার কোথায় আসতে হবে। নিচে। তো এখানে ছিল এন ল্যামডা, তো এসে গেছি আবার এন ল্যামডা আসতে হবে। এই তিনটা প্যাটার্ন নাই, এই তিনটা ক্ষেত্রে তাহলে একবার ব্যতিচয়ের ক্ষেত্রে এন ল্যামডা লিখবো, এখন চিরদিন অপবর্তনের ক্ষেত্রে টুইশন প্লাস এন ল্যামডা বাই 2 লিখবো। আবার যখন কোথায় চলে আসবো, আবার যখন গ্রেটিংয়ে চলে আসবো, আবার এন ল্যামডাতে চলে আসবো। এবার লিখি অবমেয় সত্য ডি সাইন তেরা সমান 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2। ওকে, বুঝতে পারলাম এগুলো। দেখো তো আমি আবার বাদ দিয়ে আর একটু কাবিলিতি করতে পারি না, ডিএস যা লিখতে পারি প্লাস বি সাইন থিটা সমান কি এ ল্যামডা এবং এ প্লাস বি সাইন থিটা সমান 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2। আবার বাদ দিয়ে আবার একটু লিখতে পারি না, এরকম লিখতে পারি সাইন থিটা বাই এন এন ল্যামডা। লিখতে পারি। আমরা আমাদের সময় আমাদের সিলেবাসে একটা পড়া ইনক্লুড ছিল, সেটা হচ্ছে স্পেকট্রোমিটার। স্পেকট্রোমিটার কি মানে এখানে এই এই ব্যবস্থাপনাটাই, মাঝখানে এরকম একটা যন্ত্র থাকতো, এখানে এরকম একটা কি থাকতো পর্দার মতো, এরকম একটা গ্রেডিং থাকতো, এখানে একটা মনোক্রোমেটিক লাইট সোর্স থাকতো, আলোক রশ্মি যাইতে এখানে পড়তো পর্ব, তাহলে কি হবে নিশ্চয়ই দেখে যাবে, ঠিক না? আর এখানে একটা কি থাকতো মাইক্রোস্কোপ থাকতো, আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখতাম আর কি। এখানে মাইক্রোস্কোপটা কি করতাম, ঘুরাইতাম এদিকে এদিকে এই পাশে পাশে নিতাম, নিয়ে আলোটা কোথায় ডিটারমাইন করতাম। একবার এই পজিশনে মাপ নিতাম, আর একটা পজিশনে নিয়ে থিটা বের করতাম, তো আমরা থিটা বের করতাম, তাহলে আমরা জানি ডি সাইন থিটা সমান কি এন ল্যামডা না। তাহলে ডি সাইন থিটা এন ল্যামডা দিয়ে আমি প্রথমে নন একটা ল্যামডা পাঠিয়ে, এরপরে প্রথম এখান থেকে মাঝখান থেকে প্রথমে গেলে তো এন পাওয়া যায় না, নন ল্যামডা আর এন পেলাম, সেটা ডিটারমাইন করতাম, আর এটা ডিটারমাইন করে নিতাম। প্রথমবার নন ল্যামডা এন বের করতাম, থিটা জেনে নিতাম, আর এই সমীকরণ দিয়ে ডি বের করে নিতাম। সেই একই এটাকে স্থাপন করে আর কি, মানে একই জিনিসটা এটা ফিক্সড রেখে এটা চেঞ্জ করতাম। তাহলে এটা চেঞ্জ করে আবার একই পদ্ধতিতে এন এবং থিটা বের করতাম, এই সমীকরণে বসিয়ে এবার ল্যামডা বের করতাম। মানে কি স্পেকট্রোমিটারের সাহায্যে কি অজানা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এই স্পেকট্রোমিটার ছিল এটাই, আমাদের সময় এটা খুব আসতো এবং আমরা এই সমীকরণগুলো ব্যবহার, এবং আমরা থার্ড ইয়ারও আমরা প্রচুর ল্যাব করছি এটা দিয়ে, এবং ইন্টারমিডিয়েটও ছিল জিনিসটা, এখন নাই। তাহলে স্পেকট্রোমিটার সময় একটু জানা না আমার কি, তারপর আমরা একটা জিনিস বঞ্চিত হয়েছি। আরেকটা টপিকস আছে, সেটা হলো কি সমাবর্তন, পোলারাইজেশন। এই পোলারাইজেশন দিয়ে একটা যন্ত্র বানাইছে, এটার নাম হলো পোলারিমিটার। কেমিস্ট্রিতে খুব কাজে লাগে, ফিজিক্সও লাগে। পোলারায়ন অন্য জিনিস। তাহলে সমর্থন একটা হলো, আমাদেরকে প্রথমেই আমি দেখাইছিলাম আলোক রশ্মি ইজ নাথিং বাট দ্য মিক্সচার অফ হোয়াট ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, এবং এভাবে দেখাইছিলাম যে এটা যদি কি হয় ই হয়, তাহলে বিটা কেমন হবে, এমন হবে। মানে এটা উপরে নিচে, এটা উপরে নিচে, আর এটা হচ্ছে কি এই বরাবর। অনেকটা একটু মনে হয় না কাইতে আছে, তোরা তোরা মনে হচ্ছে 3D আঁকা তো পসিবল নাই এইভাবে, এবং সামনের দিকে লাইট যেতে প্রপাগেশন অফ লাইট এভাবে চলে। এটাকে আমরা বলি আলোক রশ্মিটা
এই যে বিভিন্ন তলে কম্পিত হচ্ছে, উপরে নিচে একটা তল, সামনে পিছনে একটা তল, বা এটা কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে তলটা, যদি এভাবে যেতে থাকে তাহলে কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে না আলোক রশ্মিটা, যদি এভাবে যায় দেখেন, মানে কি একটা আলোক রশ্মি বা রে বিভিন্ন তলে কম্পিত হয়। আলোক রশ্মির বিভিন্ন তলে কম্পন বা এ ধরনের আলোক রশ্মিকে বলা হয় অসমবর্তিত আলো। অসমবর্তিত আলো, ওকে। এখন যদি এই যে আমরা বিভিন্ন তলে আলো কি হচ্ছে, কম্পিত হচ্ছে না, এই কম্পনটাকে যদি আমরা একটা তলে ফিক্সড করে দিই, খালি উপরে নিচে, অন্যটা অনুপস্থিত, মানে এটা নাই, খালি কোনটা আছে, উপরে নিচেরটা আছে, তাহলে দেখো এখানে আমরা কি করছি, আলোক রশ্মির কম্পনকে একটা নির্দিষ্ট তলে সীমাবদ্ধ করে দিচ্ছি। এ ধরনের আলোক রশ্মিকে বলা হয় সমাবর্তিত আলো। এবং আলোর এই ঘটনাকে বলা হয় সমবর্তন। তাহলে বিভিন্ন তলে কম্পিত আলোক রশ্মিকে, আলোক রশ্মির কম্পনকে একটি তলে, মানে একটি তলে কম্পন সীমাবদ্ধ করাকে বলা হয় আলোর সমবর্তন। বুঝা গেছে? তাহলে সমবর্তনের সঙ্গে আমরা কি লিখবো, দেখো বিভিন্ন তলে কম্পিত আলোক রশ্মিকে, আলোক রশ্মির কম্পন, সমবর্তিত আলো, অসমবর্তিত আলো পাইছি, আলোক রশ্মিকে যে সমবর্তিত করে তার নাম কি, সমবর্তক। তার নাম কি? তাহলে সমবর্তকের সংজ্ঞা লেখার দরকার আছে, মানে কি পোলারাইজার। ওকে, এই পোলারাইজারটা কারা? এরা হচ্ছে ক্রিস্টাল। এরা কি ক্রিস্টাল। সারা ওয়ার্ল্ডে যে ম্যাটেরিয়ালগুলো আছে, হার্ড ম্যাটেরিয়াল, ওগুলোকে দুভাগ করা হয়েছে। একটাকে বলা হয় কি ক্রিস্টালাইন, এটা কি নন ক্রিস্টালাইন। ক্রিস্টালাইন মানে কি, যাদের বিন্যাসগুলো খুবই চমৎকার, যেদিক থেকে দেখি না কেন একই মনে হয়, এদেরকে বলা হয় কি ক্রিস্টাল। আর যাদের বিন্যাস উলট পালট, ও ঠিক নাই, মাথায় বাইরে, এটা কি নন ক্রিস্টাল। তাহলে এই ক্রিস্টাল লাগবে আমরা যদি আলোক রশ্মি কি করতে চাই, সমবর্তন করতে চাই। খুব সহজেই তোমরা এটা বুঝতে পারবা কিভাবে হয়, দেখো খুব সহজে বুঝতে পারবে। দেখো দেখো খেয়াল করো, ধরো আমি এখানে একটা কি দিলাম, অসমবর্তিত আলো দিলাম, বিভিন্ন তলে কম্পিত হচ্ছে, ঠিক না? তাহলে বিভিন্ন তলে কম্পিত হওয়া আলোগুলোর মধ্যে বলো তো দেখি, ধরলাম এভাবে একটা যাচ্ছে, আর একটা যাচ্ছে কিভাবে, এভাবে। বরাবর একটা যাচ্ছে, ও তো কোনটা যাবে যদি দুইটা কি যেতে পারবে? দেখো এই যে দুইটা অ্যাটমের লেয়ার আছে, অ্যাটমের লেয়ারের মধ্য দিয়ে ঠিক এভাবে যেটা যাচ্ছে সেটা খুব সহজে পার হয়ে পেয়ে যাবে না, কিন্তু এভাবে যে যাচ্ছে সে কি হবে, এখানে আটকে যাবে। তাহলে যে লেয়ারটা এভাবে যাচ্ছিল সে কি করবে, এদিক দিয়ে পৌঁছে আসবে। এই যে দেখো আমি আঁকতেছি হবে, নাকি এভাবে এভাবে যে যাচ্ছিল সে পারাইতে পারছে, আর যে এভাবে যাচ্ছিল সে পারাইতে পারে নাই। তাহলে এটাকে যদি আমি অসমবর্তিত আলো বলি, এটার নাম কি হবে, সমবর্তিত আলো। আর এই কাজটা যে করছে এর নাম হলো কি, সমবর্তক। সমবর্তিত হয়েছে কি হয়েছে না সেটা দেখার জন্য চেক করতে হবে না, সেটা করার জন্য যাকে ব্যবহার করি, এখানে আরেকটা ক্রিস্টাল, এর নাম হলো অ্যানালাইজার বা বিশ্লেষক। বুঝা গেছে? এবং সমবর্তন কি আরো ভালো করে তোমাদের বোঝা উচিত। দেখো এখানে আলোক রশ্মি যখন পাস হয় ক্রিস্টালের মধ্য দিয়ে, আলোক রশ্মিটা দুভাগে ভাগ হয়। একটা আলোক রশ্মি এভাবে গিয়ে সোজা রিফ্র্যাক্টেড হয়ে চলে যাবে, একটু বাঁকা হয়ে যাবে, ধরো রিফ্র্যাক্টেড হয়ে চলে যাবে। আরেকটা আলোক রশ্মি ভিতর থেকে বাড়ি খেয়ে এভাবে চলে আসবে। তাহলে দেখো ক্রিস্টাল আলোক রশ্মিকে দুভাগে ভাগ করে। একটাকে বলা হয় অর্ডিনারি রে, যেটা ভিতর দিয়ে চলে যায়।
আর যারা বাড়ি খেয়ে ফিরে আসে তারা বলা হয় কি এক্সট্রা অর্ডিনারি রে। যেমন একটা তোমাকে যদি কেউ সরাসরি টর্চ মারে চোখে তাকে দেওয়া পারবো না, কিন্তু দেওয়াল থেকে মারলে পাবে বাড়ি খেয়ে তোমার চলে গেলে তখন দেখা দেবে, সমস্যা নেই। পিচডালা রাজপথে যদি সূর্যের আলো রিফ্লেক্ট হয়ে তোমার চোখে আসে সমস্যা হবে না, সূর্যের দিকে দেখা দেবে কেন, হয় কারণ যখন সরাসরি আসছে তখন আলোর ইন্টেন্সিটি বেশি, এটা হলো অসমবর্তিত। কিন্তু যখন কি হয়ে আসছে রিফ্লেক্ট হয়ে আসছে তখন আলো রশ্মিটা কি হয়ে গেল, সমবর্তিত হয়ে গেল। আগে বিভিন্ন তলে কম্পিত হইতো, এখন খালি একটা তলেরটাই আছে, তাহলে আলোর তীব্রতা আগের চেয়ে ভালো না কমলো, কমলো, দেখতে সহজে। ঠিক আছে, এখন দেখেন আরো অনেক ব্যাপার আছে, এগুলো নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করতে 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 কি করছে দেখো, এক বিজ্ঞানী কি করছে দেখো, বিজ্ঞানীর নামটা খুব মজার, ব্রি ওস্টার। আমি ব্রি ওস্টার নামে জানি। সে বলে যে দেখো আলোক রশ্মি যখন কোনো একটা মানে ক্রিস্টালের উপর আপতিত হয়, তাহলে আপতিত হওয়ার পরে ধরলাম এটা আপতিত রশ্মি, এটা বিভিন্ন তলে কম্পিত হচ্ছে। ঠিক আছে, এটা কম্পন বিভিন্ন, সে আলোক রশ্মিটা তাহলে দেখছো এটা দুভাগ ভাগ হবে, একটা কি হবে এদিক দিয়ে চলে যাবে। দেখো এটা কিন্তু এই যেটা চলে যাচ্ছে এটাও কিন্তু অসমবর্তিত হবে। আমরা বলতেছি এখানে মাত্র সেটাই, শুধুমাত্র সেটাই কি সমবর্তিত, যেটা রিফ্লেক্টেড হয়ে যাবে, এই যে রিফ্লেক্টেড হয়ে চলে যাবে, এটা হচ্ছে কি সমবর্তিত। ওকে, তাহলে এটা আই হলে এটা কি আর, এটাও আর রিফ্লেকশন কোণ। ঠিক আছে, আর এই কোণটা হচ্ছে আমরা বিজ্ঞানী বৃহস্পতি বলতে যাচ্ছে যে এটা 90 ডিগ্রি হবে। সে বলতে যাচ্ছে যদি প্রতিসরিত রশ্মি এবং রিফ্লেক্টেড রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তাহলে এক্ষেত্রে সবচেয়ে বেশি আমরা কি পাবো, সমাবর্তন পাবো। 100% সমাবর্তন আলোর কথা বলছে সে, কত পার্সেন্ট, 100%। এবং এই কোণটাকে সে বলতে চাচ্ছে সমাবর্তন কোণ, এবং সে বলতে চাচ্ছে এই সমাবর্তন কোণের ট্যানজেন্ট ইকুয়ালস টু সমাবর্তকের প্রতিসরণকের সমান। সমাবর্তন কোণের ট্যানজেন্ট সমাবর্তকের উপাদানের প্রতিসরণকের সমান, এটা হলো বিওস্টারের ল। চিত্রটা আগে লিখে নেন, বিওস্টার। হ্যাঁ, তাহলে আমরা যদি লিখি কথাটা কিভাবে লিখবো, সমাবর্ত কোণের টেনজেন্ট সমাবর্তকের উপাদানের প্রতিসরণকের সমান। তাহলে দেখো এটা সমাবর্তিত হয়েছে কিনা, এটা হলো সমাবর্তিত আলো, এগুলা সমাবর্তিত। সমাবর্তন হয়েছে কি হয় না সেটা দিয়ে কাকে দিয়ে জাস্টিফাই করবো, সাপোজ ধরো আরেকটা নতুন ক্রিস্টাল দেবো যেটাকে আমরা বলি অ্যানালাইজার বা বিশ্লেষক বলি, যেটা না বললাম এরকম। দেখো ঠিক যদি এভাবেই স্থাপন করি, এভাবে যদি স্থাপন করি আর সেটা এভাবে কি সোজা চলে যায় ভিতর দিয়ে। কিন্তু আমি যদি এই সমর্থকটাকে যদি চেঞ্জ করি, সাপোজ ধরো এখানে তো দুই ভাগে যাচ্ছিল, এভাবে যাচ্ছিল আর এভাবে উপরে নিচে যাচ্ছিল, খালি ধরো এটা আসছে, তো এটা তো এখন তলগুলো এভাবে আছে, দুইটার মাঝখানে ছিদ্র আছে বিদায়, যেহেতু এটার মতো করে এটা স্থাপন করছি, তাহলে এর ভিতর দিয়ে এভাবে চলে গেল। কিন্তু আমি এটা যদি এখন ঘুরাইয়া দিই, এরকম করে দিই, তো এরকম ঘুরে দিলে তলটা তো আর এভাবে নাই, এখন তলটা এরকম হয়ে গেছে না, তখন এটাও আর এর ভিতর দিয়ে যাইতে পারবে না। মানে তাহলে এখান থেকে সমাবর্তিত আলো ওই পাশে যাওয়াটা ডিপেন্ড করে বিশ্লেষকের অ্যাঙ্গেলের উপরে, ঠিক কিনা?
দেখো যদি বিশ্লেষণ অ্যাঙ্গেলটা যদি আমি এখন 0 আছে, তো 0 মানে কি ধরলাম আমি cos 0 ধরলাম, cos 0 সমান কত 1, 100% চলে যাচ্ছে। কিন্তু আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করবো আস্তে আস্তে। আমি কি করলাম, এইভাবে দিলাম। দেখো এটা হলো বিশ্লেষকের কোণ, আর এটা কার কোণ, এরকম। তাহলে এই দুটোর মধ্যবর্তী একটা কোণ তৈরি হলো না, হচ্ছে কি না? এটা হলো বিশ্লেষকের কোণ, আর এটা কার কোণ, অ্যানালাইজারের কোণ। এই যেভাবে স্থাপন করছে, এটা বিশ্লেষকের অ্যাক্সিস, এটা কি অ্যানালাইজারের অ্যাক্সিস। দুটোর মধ্যবর্তী কি আছে, কোণ ধরলাম, এটা হলো থিটা, তাদের মধ্যবর্তী কোণ। তাহলে এখন সে বলতে চাচ্ছে, ম্যালাস বলতে চাচ্ছে যে এই যে বিশ্লেষকের মধ্য দিয়ে মানে যাওয়ার পরে যে আলোগুলো সমাবর্তিত আলো পাওয়া যাবে, তার তীব্রতা বিশ্লেষকের অক্ষ এবং সমাবর্তকের অক্ষের মধ্যবর্তী কোণের কোসাইনের বর্গের সমানুপাতিক। মানে তাহলে বিশ্লেষকের মধ্য দিয়ে কি চলে যাওয়া সমবর্তিত আলো, ঠিক আছে, মানে সমবর্তিত আলোর তীব্রতা বিশ্লেষক এবং সমাবর্তকের অক্ষের মধ্যবর্তী কোণের কোসাইনের বর্গের সমানুপাতিক। এটা হলো কি ম্যালাস সূত্র। সেখানে কি করে, এখানে আই সমান আই নট কজ স্কোয়ার থিটা ইন্ট্রোডিউস করে। এতটুকু শিখলে চলবে। তোমরা চিত্রটা আঁকো, চিত্রটা আঁকার পরে সূত্রটা লিখবে একটু। আমরা লিখবো বিশ্লেষকের মধ্যে দিয়ে যাওয়ার পর সমাবর্তকীটা সোজা না? সমানুপাতিক। অর্থাৎ সমবর্তিত আলো তীব্রতা যদি আই হয়, আই সমান আমরা লিখবো আই ইজ প্রপোর্শনাল টু কজ স্কোয়ার থিটা। এখান থেকে উপরটা আসে এখন দেখো। স্যার সমাবর্তকীটা সোজা চলে যাবে না?